গাছপালায় প্রত্যেকটা জায়গায় স্প্রে, সেই সবজিও খাচ্ছি, তার মধ্যে যে অ্যান্টিবায়োটিকগুলো থেকে যাচ্ছে সেগুলো তো যাচ্ছে না, সেগুলো আমরা খেয়ে নিচ্ছি। তাহলে নট অ্যাডিকুয়েট ডোজ, লো ডোজ, সেই লো ডোজে খাচ্ছি, খেতে খেতে থেকে গেল যে ব্যাকটেরিয়া থাকে আমাদের, তারা সেই ড্রাগের মধ্যে থাকা জিন ট্রান্সফার বাইরে করে শিখে গেল। তাহলে আমাদের এখন কিন্তু সারা পৃথিবী জুড়ে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স অ্যাওয়ারনেস চলছে। প্রত্যেকটা হসপিটালকে বলা হয়েছে তোমরা অ্যান্টিবায়োটিক অ্যাওয়ারনেস প্রোগ্রামে জয়েন করো। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বিশাল একটা প্রোগ্রাম, বিশাল টাকা হচ্ছে তার জন্য। সেন্ট্রালি একটা বড়, প্রত্যেকটা স্টেটে সেন্ট্রালে আছে ICMR, তার নিচে আছে স্টেটে এক একটা করে, তার আবার প্রত্যেক কয়েকটা কলেজকে একদম ভাব দেওয়া আছে, যেমন টপিক্যাল স্কুল অফ টপিক্যাল মেডিসিন। আমি থাকতে থাকতে এটা চলে এসেছিল। যাই হোক, আমরা প্রতি বছর একটা টাইমে 18 to 24 নভেম্বর এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করি। হ্যাঁ, তাহলে তোমাদের কাজ হবে এই অ্যাওয়ারনেসে যোগ দেয়া। তোমরা কি করবে? লোকদের বলবে যে যখন তখন ওষুধ খেও না, খেলে ফুল ডোজ খাবে 5 days a week, যখন ডাক্তার বলবে তোমার ইনফেকশন হয়েছে। আর যত তাড়াতাড়ি সম্ভব কালচার সেন্সিটিভিটি করানো, যেগুলো সম্ভব হবে সেই সেন্সিটিভিটি অনুযায়ী ওষুধ দাও। এবং সেখানে যে অ্যান্টিমাইক্রোবিয়াল পলিসি আছে সেইটা দেখে কি কি ড্রাগে সেন্সিটিভ সেই ওষুধগুলোই আমরা দেব। লিস্ট তৈরি করা এবং যারা ক্লিনিক্যাল পার্সন আছেন বা ক্লিনিশিয়ান আছেন তাদেরকে প্রোভাইড করা, অ্যাকর্ডিংলি সেগুলো আমাদের হসপিটালে ইউজ হবে। এবং এই জোনে কি কি অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট ব্যাকটেরিয়া আছে, ক্লেবসিয়েল্লা থাকতেই পারে, কারণ ক্লেবসিয়েল্লা আমাদের এখানে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট আসছে কিনা, ইকোলাই থাকতেই পারে, সেই রেসিস্ট্যান্ট আসছে কিনা, থাকলে পরে তার প্যাটার্ন কি, এইটা তৈরি করা হয় অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপের মাধ্যমে। এবং তারই একটা ছোট্ট প্রোগ্রাম এগুলো, যে আমাদের কি অ্যান্টিবায়োটিক এখন আমরা ইউজ করছি বা কিভাবে তার ব্যবহার করা হবে, এই জায়গাটাই এখন হসপিটালের যে অ্যান্টি মাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ তার একটা কোর জায়গাতে কাজ করা হচ্ছে আর কি। এটাই থ্যাংক ইউ অল। Whenever you are admitting a patient, যখন তুই তো তার অ্যান্টিবায়োগ্রাম কালচার পাঠিয়ে অ্যান্টিবায়োগ্রাম পেতে তোর অ্যাটলিস্ট 2 দিন চলে যাবে। ইফ ইউ নো দ্য লোকাল অ্যান্টিবায়োগ্রাম পলিসি, যেখানে এই অর্গানিজমসগুলো পাওয়া যায়, আইসোলেটেড হয়, আর এই অ্যান্টিবায়োটিকগুলো সাধারণত সেন্সিটিভ, একটা লোকাল অ্যান্টিবায়োগ্রাম সমস্ত জায়গাতে থাকে, ইউ উইল নো হাউ টু ট্রিট দ্য পেশেন্ট এম্পেরিক্যালি অ্যাটলিস্ট। সেই জন্য আর সব থেকে এই জিনিসটার মেইন এইম হচ্ছে টু প্রিভেন্ট অ্যান্টিবায়োটিক মিসইউজ। Although you got our point. To prevent antibiotic misuse, to prevent the misuse of antibiotics, তুই যদি যে কোনো সময়তে তোরা যদি হাই ডোজ অ্যান্টিবায়োটিক দিয়ে দিস পেশেন্টসকে সৌরদীপ্ত, দেন ইউ উইল লুজ দ্যাট কাটিং এজ। পরে থেকে সেগুলো সমস্ত রেজিস্ট্যান্স হয়ে যাবে আর পরে পেশেন্টদের কাজ করবে না। সো ইউ উইল হ্যাভ টু ভেরি সিলেক্টিভলি ইউজ দিস অ্যান্টিবায়োটিক্স। দিস ইজ দ্য মেইন টার্গেট অফ দিস অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা শুনেছিস, যেটা স্যার বললেন সমস্ত জায়গা থেকে চালু হয়েছে ICMR এর। প্রথমে টপিক্যালে ছিল, আমাদের কলেজে সেটা ইনভলভ হয়েছে। তো আমরা আস্তে আস্তে আশা করব যে তোরাও এবার ইন্টার্নশিপে যাবি, তোরা হসপিটালসে যখন কাজ করবি, you will also take part in this antimicrobial stewardship program. Now I'll pass on this mic to ma'am. So, for this requirement, we are making some genetic change to avoid the action of antibiotic. তাতে কি হবে? আমার অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো কাজ হবে না। তাহলে সেই অ্যান্টিবায়োটিকটা সেই পার্টিকুলার ব্যাকটেরিয়ার জন্য রেজিস্ট্যান্ট। এটা হচ্ছে তাহলে ড্রাগ রেজিস্ট্যান্ট প্যাটার্ন বাই দ্য অ্যান্টিবায়োটিক বাই জেনেটিক প্রসেস। এখন তাহলে আমি কি করবো? আমার তো ট্রিটমেন্ট করতেই হবে, একটা অ্যান্টিবায়োটিক দিতেই হবে। তখন আমি চুজ করবো নেক্সট একটা অ্যান্টিবায়োটিক যেটা ব্যাকটেরিয়া কখনো রেজিস্ট্যান্ট হতে পারে। এভাবে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক দিতে দিতে এবং ব্যাকটেরিয়াও তাদের রেজিস্ট্যান্স প্যাটার্ন পাল্টে পাল্টে আজকে একটা এখন
অ্যান্টিবায়োটিক দিলেও কাজ হয় না, পেশেন্টের টাকাগুলো খরচ হয়, তাহলে আমাদের কি একটা অ্যাওয়ারনেস জানাতে হবে কিভাবে আমরা এর থেকে মুক্তি পাবো, কম অ্যান্টিবায়োটিক দিয়ে, সিলেক্টিভ অ্যান্টিবায়োটিক দিয়ে পার্টিকুলার ব্যাকটেরিয়াকে মারা যাবে এবং অ্যাভয়েড করবো যে আননেসেসারি অ্যান্টিবায়োটিক না দেওয়া হয়। এই যে পুরো প্যাটার্নটা একটা প্রোগ্রামের মাধ্যমে সবার মধ্যে দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ তোমরা ডাক্তার হতে যাচ্ছ, তোমাদের তো এটা দেখতে হবে। তুমি একজন পেশেন্টকে ওষুধ দিলে তার সাথে না, তোমার তো নিজেরও হেডেক হবে, কেন সাথে না পেশেন্ট ভাবলো আমার সাফারিং হচ্ছে, পয়সা নষ্ট হচ্ছে, তাহলে হাউ টু ওভারকাম দিস। সেই জন্য এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের মেইন প্রোগ্রাম, আমরা জানো আমরা অ্যান্টিবায়োটিক কালচার সিস্টেমটি করি, সেই পার্টিকুলার ব্যাকটেরিয়াটা কোন অ্যান্টিবায়োটিক রয়েছে কি হবে সেটা আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে সঠিক অ্যান্টিবায়োটিকটা সিলেক্ট করে নেব। তাহলে সেই অ্যান্টিবায়োটিক প্রসেসের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, সেই জন্য একটা অ্যাওয়ারনেস। কারণ অনেক অ্যান্টিবায়োটিক থেকে তৈরি হচ্ছে আর রেজিস্ট্যান্স এসে গেছে। এখন মিনিমাম অ্যান্টিবায়োটিক আমাদের হাতে আছে যাতে ফার্দার একটা প্যান্ডেমিক ওভারহিট আমরা না করি, সেই জন্য এই প্রোগ্রাম চলছে। তোমরা সেটা ভীষণভাবে মাথায় আছে, কারণ প্রশ্ন সামনের জন্য মেইনলি আমাদের অ্যান্টিবায়োটিক দরকার হয়, সেটা সঠিকভাবে ব্যবহার করা হয়। তাই খুব ভালোভাবে করবে, তারপরে যে এখানে ইম্পর্টেন্স আর আমরাই সঠিকভাবে The simplest way you can say any substance when introduced inside the body evokes immune response. Just one. You can add immune response or tolerance. এখন এই টলারেন্সটা বলছি না সবসময়, কেন তখন টলারেন্সে চলে যাবে। হোয়াট ডু ইউ মিন বাই টলারেন্স? ও মুক্ত সুখ করে কেটে দেবে। তাহলে তুমি বলবে যে এনি সাবস্টেন্স ইন্ট্রোডিউস ইনটু দ্য বডি ইভোকস ইমিউন রেসপন্স। হোয়াট ডু ইউ মিন বাই ইমিউন রেসপন্স? What are the different types of immune response? Cell-mediated and human antibody production. So the antigen will produce either tolerance or immune response. Immune response may be producing cell-mediated immunity, means key producing sensitized T cells and antibody, which is produced by which cell? B cell. So from beta cell transformed to plasma cell will be produced. Okay, that's all. Then what is antibody? What is antibody? Bolo. What is antibody? Yes, protein, chemical, always protein. But antigen is not always protein. It may be glycoprotein, it may be lipoprotein, any substance, though I thought. So protein is the best antigen, but still now, carbohydrate may be antigen, lipid may be antigen, then carbohydrate is a true antigen, complete antigen. Hapten. So means one antigen should have two properties, must have. Immunogenicity means antibody production or cell-mediated immune bodies, cell, T cell production, and another is reaction with that in observation way. But hapten is an incomplete antigen, high molecular carbohydrate or other things. They do not produce immune response, do not produce antibody. But when antibodies produce against those, they can react with that. Sir, তাহলে তো অ্যান্টিবডি তৈরি করতে পারছে না, তাহলে অ্যান্টিবডি পাবো কোথায়? Yes, they can produce when they are combined with a what? হ্যাপটেন কি করে অ্যান্টিবডি তৈরি করবে? কার সাথে কম্বাইন করবে? তাকে কি বলে? Adjuvant. So when they are attached with adjuvant, they can produce
antibody and they can react with that. So you now see that antigen are mostly protein, but they have some character. Immunogenicity, beside immunogenicity and reaction is the antibody. They should have preferred the protein. They have a certain molecular weight. High molecular weight you cannot do. Low molecular weight cannot do. So to give example, low molecular weight cannot produce antibody. ASO, what is that? Anti-streptolysin O. Streptolysin, lysine means which will lyse as this. So it is hemolysine. Huh? So Streptococcus pyogenes produce one hemolysine, that is O, means oxygen rabi. In presence of air, they will be destroyed. Huh? So another is S hemolysine, means in presence of air they are stable, so they can break down the RBC. But we do ASO, we never do ASS. Why? That AS means that hemolysine molecular weight is very low. It is non-immunogenic. So we cannot get ASS. Okay. Likewise, high molecular weight, which cannot produce protein, high molecular weight protein cannot produce antibody. Which one? High molecular weight protein cannot produce antibody. Gelatin. Anyway, I am deviating. Anyway, antibody, protein produced by the immune system or beta cell or plasma cell when antigen is stimulated. Antigen stimulate this cell to produce antibody. Not so easy method, but just I am telling like that. Anyway, the antibody. So these are immunoglobulin. Is it? So immunoglobulin produced due to reaction with the immune system with the antigen. Now, different types of immunoglobulin you know. Ke bolbe? Bolo, tumi bolo. Ki immunoglobulin jano? So G, yes, G number 1, 2, 3 ache. Base IgA, A1, A2 ache. IgM, IgD, IgE. কতগুলো জিনিস মনে রাখতে হবে। IgG কয়েকটা টাইপ ক্যান ক্রস এফি হয়, ব্রেনও যাবে, প্যাসেন্টের ব্যারিয়ারও যাবে, সব জায়গায় যাবে। হ্যাঁ, সুতরাং মায়ের যদি ইনফেকশন হয়, বাচ্চাটা ইনফেকশন হয়েছে কিনা কি করে জানবো? মায়ের ইনফেকশন হয়েছে, আইজিজি তৈরি হয়ে গেছে, কিন্তু বাচ্চার আলাদাভাবে ইনফেকশন হলো, এটা কি করে বুঝবো? মায়ের আইজিজি তো চলে গেছে, শুধু আইজিজি দেখলে হবে না। which cannot pass, that we have to determine, that is IgM পাস করতে পারে না, সবচেয়ে বড় 10টা হাত, তাই তো? হ্যাঁ, 10টা হাত, পেন্টা এক একটা তো অ্যান্টিবডি 2টো করে হাত, তাই না? এক একটা অ্যান্টিবডি 2টো করে হাত, কমন সব কটাই, শুধু IgM এর 10টা হাত, কারণ পেন্টা। আরেকটা কি, IgG কোথায়, IgA কোথায় থাকে কমনলি? এরিয়ায় বেশি থাকে। সুতরাং তারা হচ্ছে যখন খাচ্ছ তখন কিন্তু প্রথম আসবে IgA বাধা দেওয়ার জন্য ইনফেকশন। হ্যাঁ, এটা সিক্রেটারি পার্ট, তাই তো? IgE কোথায় পাওয়া যায়? অ্যালার্জি, অ্যানাফাইলেকটিক রিয়াকশন, তাই না? অ্যানাফাইলেকটিক মানে হাইপার সেন্সিটিভিটি টাইপ 1। এবার চলে তো হাইপার সেন্সিটিভিটি কাকে বলে বলো?
বেশ, হাইপার মানে কি? এক্সেসিভ সেন্সিটিভলি সেন্সিটাইজ পারসন। সেটা কি স্যার? মানে তুমি একটা পেয়েছো পেনিসিলিন, তখন প্রথমভাবে যখন পাচ্ছ তখন কিছু হচ্ছে না, সেকেন্ড টাইম যখন দিচ্ছ তখন তুমি হাইপার রিয়াকশন হয়ে গেল। হ্যাঁ, হাইপার রিয়াকশন হয়ে কি হবে? বডি ইনজুরি, even to death, even. So hypersensitivity reaction is an antigen and immune body reaction, where in a sensitized person leading to injury or death, even death. That's all. But type 1 এ কি হয়? একটু আগে বলেছি আইজি মেডিয়েটেড অ্যানাফাইলেক্টিক রিঅ্যাকশন, অ্যালার্জি, এইগুলো মনে রাখলে দেখবে অনেকগুলো পারবে তোমরা। টাইপ 2 তে কি হয়? সাইটোটক্সিক, হ্যাঁ, বা সাইটোলাইটিক, একটা সেলকে ধ্বংস করে দেয়। মেনলি তোমাদের ভালো এক্সাম্পল কি? মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন। একে বি দিলে কি হবে? বিয়ে সেগুলো ওখানে অ্যান্টিবি পাচ্ছে, তাহলে অ্যান্টিবি রিয়াকশন করে হেমোলিসিস হয়ে যাচ্ছে। দ্যাটস আ গুড এক্সাম্পল। টাইপ 3 কি? ইমিউন কমপ্লেক্স। আমরা একটা কমপ্লেক্স তৈরি হতে হয়। কি কমপ্লেক্স? অ্যান্টিজেন, অ্যান্টিবডি, আচ্ছা কমপ্লিমেন্ট, হ্যাঁ কমপ্লিমেন্ট থাকবে। কারণ কমপ্লিমেন্ট তো মেনলি ফুটো করে সেগুলোকে নষ্ট করছে, তাই না? আলটিমেটলি ক্লাসিক্যাল ওয়েতে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন দিয়ে যখন হচ্ছে এরকম খুব ইম্পর্টেন্ট কতগুলো তোমাদের বলবে। কি কি সেগুলো? টাইপ 3 রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএরি, রিউমাটয়েড, রিউম্যাটিক ফিভার, অ্যাকুট রিউম্যাটিক ফিভার, অ্যাকুট গ্লোমেরুলাইটিস। জাস্ট কথায় কথায় আমি কিন্তু ডাইভার্স আলোচনা করে যাচ্ছি, অন্য কিছু করছি না। তোমাদের জাস্ট কোনো সাবজেক্ট ধরে নয়, পরের দিন থেকে একটা করে কেস ধরে আলোচনা করবো। এবার বলো স্ট্রেপ্টোকাস পায়োজেন্স, নন পায়োজেনিক লিসেন, কিন্তু আমরা দুটো নাম বলি। অ্যাকুট রিউম্যাটিক ফিভার, নট রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমাটয়েড স্মল জয়েন্ট, সেটা স্ট্রেপ্টোকাস পায়োজেন্স দিয়ে হয় না। আরেকটা আছে গ্লোমেরুলোনেফ্রাইটিস, তাই তো? এই দুটো হচ্ছে কমন। কেন হয়? সেটা মানে কি? ব্যাকটেরিয়ার মধ্যে যে অ্যান্টিজেনটা আছে, সিমিলার অ্যান্টিজেন আমাদের বডিতে আছে, যে যে টিস্যুতে আছে সেগুলোকে রিঅ্যাকশন হবে, হার্টে হবে, জয়েন্টে হবে, ঠিক আছে তো? তার স্ট্রেপ্টোকাস ইনফেকশন কমে গেল, অ্যান্টিবডি তৈরি করে গেল। স্ট্রেপ্টোকাস মানে তো একটা অ্যান্টিবডি করবে না, যে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, দিজ আর মোজাইক অফ অ্যান্টিজেন, মোজাইক অফ অ্যান্টিজেন দে হ্যাভ। সো তাহলে একটা প্রত্যেকটা এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করেছে, এবং যে আমাদের আছে যে অ্যান্টিজেনগুলো, দে রিঅ্যাক্টেড উইথ দিস অ্যান্টিবডি, অ্যান্টিজেন অ্যান্টিবডি চলে গেল, ইমিউন কমপ্লেক্স হয়ে গেল, ইনফ্লামেশন তৈরি হয়ে গেল, তো? তাহলে তো হয়ে গেল অ্যাকুট রিউম্যাটিক ফিভার। কিডনি টিস্যুতে যখন যাবে তখন এ হয়। হ্যাঁ, এবার বলো তো, যদি তোমার থ্রোট হয়, স্ট্রেপ্টোকাস পায়োজেনেসে থ্রোটের মেইন কজ, তোমাদের যে কোশ্চেনটা দিয়েছিল ভেগ কোশ্চেন, পয়েন্ট করতে হয়, পয়েন্ট কোশ্চেন করতে হয়। আমি হবে এই কোশ্চেনটা কি করতাম? নেম 2 ব্যাকটেরিয়া হুইচ প্রডিউস কমন। স্ট্রেপ্টোকাস পায়োজেন বলবে, ডিপথেরিয়া বলবে, এই দুটি কমন করে। তাহলে মানে কি ভাইরাস, ব্যাকটেরিয়া সব হতে পারে, ফাঙ্গাস। নাম্বার দিচ্ছ তুমি 2, কত করে লিখবে? সে তো 2 পাতা লেখা হয়ে যাবে। এরকম ভেগ কোশ্চেন হয় না। যাই হোক, আজকাল তো ইউনিভার্সিটিও ভেগ কোশ্চেন করে, কিছু করার নেই, আমাদের মতো তো সবাই নেই, অন্যরকম। এনিওয়ে, কি বলতে চলে গেলাম? তাহলে থ্রোট হলো,
সত্যটা হয়ে কোনটা কমন হয়, অ্যাকুট রিউমেটিক ফিভার না অ্যাকুট নেফ্রাইটিস, নেফ্রাইটিস, কোনটা হবে? হ্যাঁ, না, অ্যাকুট রিউমেটিক ফিভার। কেন? এবার বলো কেন? কোন অ্যান্টিজেনটা? হ্যাঁ, সেপ্টোমাইসিন ও দেখছো না, ও কারণ ও হেমোগ্লোবিন এগেইনস্টে যেটা হচ্ছে সেটাই তো আমাদের এখানে বডি রিঅ্যাকশন করবে। হ্যাঁ, এই প্রোটিনের তো আমাদের বডি ওর সাথেও যেটা আছে মেইনলি কিন্তু ও। এবার ওটা কেন বলছি তোমাকে, এক নম্বর ছোটে ও ভালো তৈরি হয়। থর দিয়ে রিউমেটিক ফিভার হবে, হ্যাঁ, স্কিন ডিজিজ দিয়ে বা নেফ্রাইটিস হবে কি? হয় না, কম। তার কারণ হচ্ছে ওটা স্কিন ডিজিজ দিয়ে বেশি হয়। স্কিন ডিজিজের দিয়ে বেশি হয় নেফ্রাইটিস। হতে পারে, ও দিয়ে হবে না একদম 100% নয়। আচ্ছা, আমি অন্যদিকে চলে যাচ্ছি। তারপরে টাইপ 3 ফর টাইপ 4, দ্যাট ইজ নট অ্যান্টিবডি মিডিয়েটেড, সে মিডিয়েটেড ইমিউনিটি। হ্যাঁ, তার মধ্যে বলতে হবে তোমাকে 1-2 রিঅ্যাকশন, তার মধ্যে বলতে হবে, হ্যাঁ, 3টে জিনিস বলতে হবে। ওগুলো সব মনে রাখতে হবে, আমি ডিটেলস যাবো না। এখানে একটা কথা বলে দিই, টাইপ 2 গ্রেভস ডিজিজ, অনেকে টাইপ 5 করেছে, ওটা মডিফিকেশন অফ টাইপ। এটা হাইপারসেন্সিটিভ চলে যাবো, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন চলে আসছি আমরা। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন, বেশ, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন বডিতেও পাচ্ছি, আমরা বাইরেও করি, তাই তো? তার অ্যান্টিবডি রিঅ্যাকশন যখন আমরা ওগুলো আমি বাদ দিয়ে যাচ্ছি। এখানে বলি একটু তাকে পরে বায়োমলিকুলার, দুটো মলিকুল একসাথে নেই, তাই তো? সেটা কি হবে? যদি বাইরে দেখো তাহলে কি হবে? ইউ হ্যাভ টু অবজার্ভ হোয়াট ইজ দ্য রিঅ্যাকশন। তার মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন ইন ভিট্রো ইন অবজারভেবল ম্যানার in a suitable environment, pH and other things is immunoassay. That is immunoassay. একটা assay করছো, বাইরে দেখছো antigen antibody, that is also antigen antibody, but antigen antibody inside body, that is also antigen antibody. এই যে হাইপারসেন্সিটিভিটি সব একই থিং। হ্যাঁ, বেশ, এবার ইমিউনোঅ্যাসে হল, যেমন এখানে বলছে যে স্পেসিফিক্যালি দ্যাট ইউ হ্যাভ টু মেনশন। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করবে দিতে হবে না, একটা অ্যান্টিজেনের সাথে একটা অ্যান্টিবডি রিঅ্যাকশন করবে স্পেসিফিক অ্যান্টিবডি, মানে স্যার প্রায় আমাদের এখন 10 মিলিয়ন অ্যান্টিজেন টাইপ আছে, প্রত্যেকটার জন্য স্পেসিফিক আছে। কখনো কখনো সিমিলারিটি আছে, সেই জন্যই তো হেটারোফিল অ্যান্টিজেন, সেই জন্যই ক্রস রিঅ্যাকশন হয়, যেটা আমাদের বডিতে হবে, স্ট্রেপ্টোকস পাইলস, অ্যাকুট রিউমেটিক ফিভার, কিন্তু এটা স্পেসিফিক হয়। সো অ্যান্টিজেন অ্যান্টিবডি when they interact with antigen antibody in a specific way and in observable manner. You do it in vitro, that is immunoassay. So what is serological test? Immunoassay, same thing, but you term
serological means you are using serum. You are using serum. So with the most of the tests, 99% testing, we are using serum, either antigen or antibody test. But when we test CSF, we do CSF test, we do other fluid, peritoneal fluid, or other tissue. That is not serological test because serum is not used. We can use serum sometimes, tagged with, when we are detecting antigen somewhere, we are tagging a serum with some other things, particular, like some agglutination test. There you can say it is right. So that can be. About the CSF, কতগুলো serological টেস্টের নাম with using CSF commonly done. নাম কোথায় CSF নেই? ভিডিয়ালে CSF কম রেয়ার যখন টার্সিয়ারি হবে সেটা করতে পারি, ঠিক আছে। মেনিনজাইটিস, নিউমোকক্কাল মেনিনজাইটিস, নিউমোকক্কাল অ্যান্টিজেন দেখি, ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস, ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন দেখি, কি করি তখন আমরা? অ্যান্টিবডির সাথে ল্যাটেক্স, আমরা যখন ল্যাটেক্স মিশিয়ে দিলাম, দেখলাম 10 সেকেন্ডের মধ্যে একটা ক্লাম্প হয়ে গেল। বলতো কোয়াগুলেন্স টেস্ট কি টাইপের অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন? কে বলবে? কোয়াগুলেন্স টেস্ট স্ট্রেপ্টোকক্কাস অরিয়াসের জন্য করি, কোয়াগুলেন্স পজিটিভ। কি টাইপের অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন কে বলতে পারবে? হ্যাঁ, it is not at all a antigen antibody reaction. Not at all a antigen antibody reaction. Coagulase, AS means enzyme. So enzymatic test. It is an enzymatic test. One enzyme will, with the fibrinogen, they turn into fibrin. That's all. Like coagulation factor. So it is not an antigen reaction. দেখতে একই রকম, ক্লাম্প হয়ে গেল। হ্যাঁ, এটা কেউ বলবে না তো না, আশ্চর্য। যখনই এরকম কোনো টেস্ট দেখবে, কোয়াগুলেজ, এইজ, হ্যাঁ, those are all enzymatic test. এবার বলতো এনজাইমেটিক টেস্টের সাথে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের তফাৎটা কি? এনজাইম উইথ সাবস্ট্রেট ইন্টারাকশন, তাই না? আর ওখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন কি হয় না, যখন এনজাইম স্পেসিফিক সাবস্ট্রেটের স্পেসিফিক এনজাইম যখন যোগ হচ্ছে, তখন মলিকুলার চেঞ্জ হয়ে অন্য প্রোডাক্ট তৈরি হয়ে যায়। বাট অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন অন্য প্রোডাক্ট হয় না, এবং এরা রিভার্সেবল। কিন্তু এটা কখনো রিভার্সেবল, এনজাইম টেস্ট কখনো রিভার্সেবল হয় না, রেয়ার কিছু আছে। বেশ, তবে আমরা জানলাম অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন, ইমিউনো অ্যাসে, সেরোলজিক্যাল টেস্ট, তাই তো? আচ্ছা, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনে কি ক্যারেক্টার থাকবে? শুড বি স্পেসিফিসিটি। যেমন লক এন্ড কি পার্টিকুলার চাবি ছাড়া খুলবে না, এখানেও ঠিক তাই। পার্টিকুলার স্পেসিফিক অ্যান্টিবডি। এবার স্মলেস্ট পার্ট অফ অ্যান্টিজেন কোনটা জানো? তাকে কি বলে? যেটার সাথে অ্যান্টিবডি একটা পার্ট এক হয়, এপিটোপ। এপিটোপ, অ্যান্টিজেনের এপিটোপ, অ্যান্টিবডি প্যারাটোপ। এপিটোপ প্যারাটোপ লাগতে হবে, দুজন স্পেসিফিক। একই রকম তুমি কখনই পাবে না। হ্যাঁ, তাহলে এপিটোপের সাথে প্যারাটোপ হয়।
ক্রস রিঅ্যাকশন যে হয় না যখন সিমিলারিটি থাকে পিটো অন্য বডিতে, তা হয়। হ্যাঁ, এটা কি ইন্টারাকশনটা কি দেখো, ইলেকট্রোস্ট্যাটিক, হাইড্রোজেন not covalent, these are no covalent reaction. Hydrophobic reaction, van der Waals reaction, good details যাব। affinity and avidity মানেটা কি? হ্যাঁ, অ্যাফিনিটি কোনটা? একটা এপিটোপের সাথে একটা প্যারাটোপ লাগবে, আর যে ইন্টারাকশনটা দ্যাট ইজ কল অ্যাফিনিটি। এবার তো তুমি যেমন অ্যান্টিবডির দুটো হাত, আবার কিছু অ্যান্টিবডি আইজিএম এর 10টা হাত, তাহলে তখন যখন হয় এবার অ্যান্টিজেন বহু জায়গায় রয়ে গেল, তাহলে টোটাল ফোর্সটা অনেক বেড়ে গেল, তাকে বলে অ্যাভিডিটি, টোটাল স্ট্রেংথ। যে তুমি যে ক্যালকুলেট করো, ও এই অ্যাফিনিটি এইটা একটা, দুটো, তিনটে, 10টা হাতে তার এত হবে, তা হয় না, কিন্তু তার একটু কম। টেস্টগুলো আসতে চাইছে, আসছে। অ্যাভিডিটি ওসব বলবো না। কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ ইমিউনো অ্যাসিড, এইগুলো তোমরা জানো। কোয়ালিটেটিভ জাস্ট পজিটিভ নেগেটিভ, লাগালাম দুটো মিলে গেল, এটা পজিটিভ, এটা রিঅ্যাক্টিভ, লাইক দিস আমরা রিপোর্ট করে দিলাম। বাট কোয়ান্টিটিভ, কতটা আছে তোমার অ্যান্টিবডি, কতটা আছে তোমার অ্যান্টিজেন, সেটা আমরা মাপি ডাইলিউশন মেথড, ডাবল ডাইলিউশন। ধরো ভিডাল টেস্ট, 1/10 ডাইলিউশন, 20 ডাইলিউশন, 40 জাস্ট ডাবল, 80 ডাইলিউশন, 160, 320, লাইক দ্যাট। তারপর প্রত্যেকটাতে একই অ্যামাউন্ট অ্যান্টিজেন দিলাম, রিঅ্যাকশন দেখলাম। কেন আমরা ডাইলিউশন করি, শুধু কোয়ালিটেটিভ করি না? প্রথম কথা হচ্ছে যে ডিজিজটা প্রসেস, মনে করো তুমি একটা ওষুধ দিচ্ছ, সেটা কাজ করছে কিনা তখন তোমার এটা কমবে। বা আরেকটা জিনিস হচ্ছে যেমন ভিডাল টেস্টে কি হয়, ভিডাল টেস্টে কি হবে, আমাদের তো বাবা খামোরা, আমরা প্রত্যেকেই বডি পাচ্ছি, খাবার পাচ্ছি, এ পাচ্ছি, আমাদের তো টাইফয়েড হচ্ছে না, অ্যান্টিবডি হচ্ছে। একটা সার্টেন লিমিট, দ্যাট ইজ আমাদের লোকাল টাইটার হচ্ছে 1:8। আর 1:8 যদি ও বাই পজিটিভ আমরা বলবো সেটাকে পজিটিভ। যদি সন্দেহ হয় আমরা 7 দিন বাদে আবার রিপিট করবো 80টা 160 320 হয়েছে কিনা, ডাবল। এবার তুমি বলছো স্যার 1:20, 1:40, 1:10, এগুলো কি স্যার? কি করি আমরা? ডাইলিউশন করি। হ্যাঁ, কি ডাইলিউশন করি না, 9 নর্মাল স্যালাইন দিলাম, 1 সিরাম দিলাম, তাহলে এটা 1:10 হয়ে গেল। এবার এখান থেকে 1 নিয়ে পরেরটাতে আবার 9 দিয়েছি, 1:20 হয়ে গেল। এইভাবে সিরিয়াল ডাইলিউশন করি, আর এটাকেই আমরা বলি টাইটার। এই কোয়ান্টিটিটাকে বলা হয় টাইটার, হাইয়েস্ট dilution where this reaction occurs. That is very important for Vidal test or many other tests, VDR and other things. Sometimes in pregnant patient routinely we do VDR, okay, but you find 1:8, 1:4, qualitative test no role in that case. It is positive. There is no specific test, it can be. But when it is above 1:10, then it is significant, otherwise not. So in the outdoor you get a video test, sir, 1:4 positivity, sir. No role at all.
হ্যাঁ, আমি জানি এক ভদ্রলোক, তার মিসেসে প্রথম বাচ্চাটা সেরিব্রাল হয়েছে, সে তারপরে টেস্ট করে, তার পাওয়া যায় 1:49। হ্যাঁ, সে কিন্তু হোমিওপ্যাথি নিজে ডাক্তার, বিদ্যে বেশি। ও বাবা বউ আগে কারোর সাথে রিলেশন ছিল, তার শিখিয়ে দিয়েছে, সেই জন্য এই বাচ্চাগুলো আমার এই হয়েছে। সে তো আমার কাছে এসছে, তখন বললাম না, ডোন্ট থিঙ্ক সো, তুমি আবার করো। হ্যাঁ, যদি ডাইভিউশন বেশি হয় তখনই তুমি ভাববে। ও পোস্টন প্রোজন, দ্যাট ইজ ম্যারাক্স ল্যাটিস হাইপোথিসিস। হ্যাঁ, প্রোজন মানে কি? অ্যান্টিবডি বেশি আছে, এটা দেখো, অ্যান্টিবডি অনেক আছে, অ্যান্টিজেন মাত্র দুটো। প্রথম ছবিটা দেখো, কি হলো? দুটো দুটো চারটের সাথে সে হাত লাগিয়েছে, তাতে কিন্তু ক্রামটা হলো না। অ্যাবিলিটি বেশি না থাকলে না হলে কিন্তু ক্রাম হবে না। এটাকে বলে প্রোজন। পোস্টজনে দেখো উল্টোটা। হ্যাঁ, এখানে অ্যান্টিজেন বেশি, অ্যান্টিবডি কম। তাহলে তোমার একটা সিভিয়ার ইনফেকশন হয়েছে, প্রচুর অ্যান্টিবডি হয়ে গেল, তুমি টেস্ট করতে পারবে, তুমি নেগেটিভ হয়ে গেল। যদি ডাইভিউশন না করো, যদি অ্যান্টিবডিটা না কমাও, বিকজ অফ দিস প্রোজন ফেনোমেনন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে জোন অফ ইকুইভ্যালেন্স আসতে হবে, ইকুয়াল অ্যামাউন্ট, তাতে হাত ধরাধরি করে একটা বড় আমরা ক্রাম তৈরি করতে পারি, যেটা মিডিলে হয়েছে। বুঝে গেল? কি কি টাইপ আছে আমি একটু বলে দিই। আচ্ছা, সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি। সেন্সিটিভিটি কিন্তু ট্রু পজিটিভ ডিটারমাইন করে, মানে তুমি হয়তো নেগেটিভ কিন্তু তোমার পজিটিভ হতে পারে, ফলস পজিটিভ পাবো, ফলস পজিটিভ পাবো সেন্সিটিভ। কিন্তু একটাও বাদ যাবে না যেটা আমার পজিটিভ অথচ আমার এখানে নেগেটিভ এসছে। এটা হাই সেন্সিটিভ যাদের, তাদের কিন্তু হবে না। বুঝা গেল? মানে ইট উইল ডিটেক্ট ট্রু পজিটিভ, অবশ্য ইভেন নেগেটিভকেও পজিটিভ বলবে, কিন্তু কোনো পজিটিভকে বাদ দেবে না। এটা ডিটারমাইন করা হয় এভাবে। স্যার এটা সেন্সিটিভ বললেন, হোয়াট ইজ স্পেসিফিসিটি? সেখানে কি হবে? আমি ট্রু নেগেটিভ ডিটারমাইন করছি, মানেটা মানে কিছু পজিটিভ আমার বাদ চলে গেছে, সেগুলো নেগেটিভ হয়ে গেছে, কিন্তু যেগুলো আমরা মানে স্পেসিফিক বলেছি, মানে যেগুলো পজিটিভ দিয়েছে, দে আর অলওয়েজ পজিটিভ, সেখানে কেউ নেগেটিভ নেই। বুঝে গেল? এইটাও ক্যালকুলেট করা হয় এইভাবে। এইটাই এসে এইটাকে জিজ্ঞেস করি আমরা পরীক্ষার সময়। পরীক্ষার সময় এটা আমরা জিজ্ঞেস করি, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন। এই নামগুলো মুখস্থ রাখে। কনভেনশনের প্রেসিপিটেশন, এগ্লুটিনেশন, কমপ্লিমেন্ট ফিক্সেশন, নিউট্রালাইজেশন, পরের দুটো খুব একটা ইউজ হয় না। নিউট্রালাইজেশন তাও কিছু কিছু হয়। কমপ্লিমেন্ট ফিক্সেশন একটা সময় আমরা যখন শুনছি যে এগুলো আমাদের করতে হতো, খুব ইম্পর্টেন্ট। তারপরে এত ট্যাগ মেথড সব এসছে, লিঙ্ক মেথড বা ট্যাগ মেথড, একটা কিছু লিঙ্ক করে দিচ্ছি, আইদার এনজাইম লিঙ্ক করেছি, কিংবা পোলস ড্রাই লিঙ্ক করেছি, কিংবা রেডিও কোনো সাবস্টেন্স লিঙ্ক করেছি, রেডিও মিনেন্স। এখন রেডিও মিনেন্সে উঠে গেছে প্রায়, সেজন্য এখানে আর দেওয়া হয়নি। কোনটা কি একটু 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 শুনি। প্রেসিপিটেশন রিঅ্যাকশন কাকে বলে? সলুবল অ্যান্টিজেন, সলুবল অ্যান্টিবডি, বোথ, তাই তো? কারণ অ্যান্টিবডি সবসময় সলুবল, কারণ সিরাম তো। হ্যাঁ, তার চেঞ্জটা হবে শুধু অ্যান্টিজেনে। অ্যান্টি যখন সলুবল হবে, যখন রিঅ্যাক্ট করতে দেবে, সুটেবল পিএইচ, সুটেবল, তোমাকে এগুলো মানতেই হবে, এনভায়রনমেন্টটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, তখন কি হবে?
দুটো রিয়েক্ট করে অ্যান্টিজেন অ্যান্টিবডি আসবে, একটা লাইন হলো প্রেসিপিটেশন, কিংবা একটা রিয়াকশন দেখতে পাবো। এক্সাম্পল পাবো তো একটা খুব কমনলি ইউজ এক্সাম্পল, কি টেস্ট বলো, কি টেস্ট প্রেসিপিটেশন, কমনলি যে টেস্টগুলো আমরা করি তার মধ্যে কোনটা প্রেসিপিটেশন টেস্ট করি? কেউ এনিওয়ান? একবার জিজ্ঞেস করবে কিন্তু আমি যেগুলো বলবো। ভিডিআরএম, ভিডিআরএম বলো, আরপিআর বলো, ওগুলো সব এক। বেশ, ভিডিআর কোথায় করা হয় বলো? হ্যাঁ, ভিডিআর কখন করা হয়? কোন টেস্টে, কিসের জন্য, কোন ডিজিজের জন্য? এই তো ভিডি মানে কি? ভ্যানিরিয়াল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি, আমেরিকার ভিডিআর আবিষ্কার হয়েছিল। হ্যাঁ, তাহলে কোন ভ্যানিরিয়াল ডিজিজ, কি কি ভ্যানিরিয়াল ডিজিজ আছে বলো? হ্যাঁ, কি রিকেটসের ভ্যানিরিয়াল ডিজিজ বাবা একটা বল, সিফিলিস বলতে পারবে না, গনোরিয়া বলতে পারবে না, সবাই জানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সেক্স দিয়ে ট্রান্সমিটেড হয়, ভুলবে না কখন, গনোরিয়া সিফিলিস, এ দুটো তো মনে থাকবেই। আপনার আরো অনেক আছে, ক্লামাইডিয়া, মুক্ত সে বাদ দাও, কিন্তু এই দুটো তোমাকে মনে রাখতেই হবে। সিফিলিসের জন্য আমরা ভিডিআরএম করি। আরেকটা হচ্ছে মডিফিকেশন হচ্ছে আরপিআর। হ্যাঁ, কি আনটেস্ট বল, কানটেস্ট। হ্যাঁ, ভিডিআর মডিফিকেশন, কিন্তু কানটেস্টটা আজকাল করা হয় না, করা হয় না, কারণ ঝামেলা, ওই টিউব টেস্ট আছে, ওসব অত বেশি ঝামেলা করতে চাই। তার মডিফিকেশন করা হচ্ছে আরপিআর, কমনলি সব জায়গায় আরপিআর করা হয়, আমরা ওখানে আরপিআর করি। দুটো সুবিধা অসুবিধা কি? হ্যাঁ, এবার সে সিরামে তো আবার নন স্পেসিফিক কিছু কিছু অ্যান্টিবডি থাকে, তাহলে তো রিঅ্যাক্ট করতে পারে, সেগুলোকে আমার হিট করে নষ্ট করে দিতে হয়। 56 ডিগ্রিতে আধ ঘন্টা রাখতে হয়। ভিডিআরের জন্য সিরামকে আমাকে প্রথমে 56 ডিগ্রিতে রাখতে হয়, কিন্তু আরপিআর ওসব লাগে না। কেন স্যার, কেন? আমি ভুলে গেছি যদি বলছি, ওর মধ্যে একটা কম্পোজিশন আছে, একটা কেমিক্যালস আছে। কি কেমিক্যাল আরপিআর রিএজেন্টে? না 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 না, সেটা তো আমরা করছি, আমরা ডিটেক্ট করছি, এই কটা সবটা টেস্টই করছি STS, স্ট্যান্ডার্ড টেস্ট ফর সিফিলিস, হুইচ ইজ নন স্পেসিফিক। আই এম টেলিং নট স্পেসিফিক। কেন না? রিএজেন্ট অ্যান্টিজেনের এগেনস্টে আমরা এই অ্যান্টিবডি আনকমন, হ্যাঁ, সেটা সব জায়গায় কার্ডিওলুপিন অ্যান্টিজেন, কার্ডিওলুপিনটা আমরা টেস্টটা করবো কোথায়? না, বোমাই হার্ট থেকে নিয়ে এক্সট্রাক্ট করে তার অ্যান্টিজেন নিয়ে টেস্ট করছি। আরে সিফিলিসের তো ব্যাকটেরিয়া থেকে নিয়ে করছি না, টিপোডার্মিয়াম নিয়ে, তার তো কিছুই নিয়ে করছি না। এই টেস্টগুলো কি করাচ্ছে না, ওখান থেকে করা হচ্ছে। তার মানে একটা সিমিলারিটি আছে, একটু বলে রিএজেন্ট অ্যান্টিজেন, রিএজেন্ট অ্যান্টিবডি এর এগেন্সটে যেটা তৈরি হয়। রিএজেন্ট মানে নন স্পেসিফিক, অনেক ডিজিজও হতে পারে রোগ টাইপের, অর্থাৎ ভিডিআর আর নট এ স্পেসিফিক টেস্ট ফর সিফিলিস। এবার আমি কেমিক্যালসটার নামটা ভুলে যাচ্ছি, পড়ো ফসফাটির কি যেন নামটা, আরপিআর, ওই কেমিক্যালসটাই কিন্তু নন স্পেসিফিক অ্যান্টিবডিগুলোকে নষ্ট করে দেয়, সুতরাং আমার হিট করতে লাগে না, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে ভিডিআরে আমাকে আন্ডার মাইক্রোস্কোপ দেখতে হয় রেজাল্ট। আরপিআর কিন্তু চোখে দেখেই দেখতে পায়, এটা কোয়াগুলেশন হয়ে কার্বন পার্টিকেল থাকে। আরপিআর রিএজেন্টের মধ্যে একটা কার্বন পার্টিকেল থাকে, যেটা ভিডিআরে থাকে না, শুধু কার্বন পার্টিকেলগুলো একসাথে জড়ো হয়ে গেলে আমি খালি চোখে দেখতে পাই। অসুবিধাটা কি? সিএসএফ কিন্তু তুমি আরপিআর হবে না, ভিডিআর করতে হবে, বুঝলে? সিএসএফ টার্সিয়ারি সিফিলিস,
যখন টেস্ট করছি তখন তোমাকে আরপিআর করতে হবে, হবে না, আরপিআর হবে না, একদম ভিডিআরই করতে হবে। বেশ, অন্যদিকে চলে যাচ্ছি। আজ প্রেসিপিটেশন একটা এক্সাম্পল বললাম। এবার হচ্ছে অ্যাগ্লুটিনেশন টেস্ট। কাকে বলে তো? বলো, তুমি বলো আবার। এই যে বলো, বলতে পারবে না? এটা কিছুই জানো না। ওটা একটু আগে বলে দিলাম যে অ্যান্টিবডিটা সবসময় সলিউবল। হ্যাঁ, সিরাম তো সলিউবল। তাহলে ডিফারেন্সটা হবে অ্যান্টিজেন। যখন সলিউবল অ্যান্টিজেন হবে প্রেসিপিটেশন, যখন ইনসলিউবল অ্যান্টিজেন হবে অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশন ইজ প্রেফারেবল। কেন না? সহজেই দেখা যায়, মোস্ট সেন্সিটিভ। বলো তো একটা এক্সাম্পল। তোমরা করেছো, ফিজিওলজিতে করেছো, প্যাথোলজিতে করেছো, হ্যাঁ? ল্যাটিস বাদ দাও, এমনিই করেছো। ব্লাড গ্রুপিং করনি? ব্লাড গ্রুপিং করনি? তবে এটা কি? আরবিসি গুলো অ্যাগ্লুটিনেট করে যায়, তাই তো? হিম অ্যাগ্লুটিনেশন, one type of direct heme agglutination. So agglutination is there. কারণ আরবিসিটা হচ্ছে পার্টিকুলেট, ইনসলুবল। বোঝা গেল? এবার বেশ কিছু টেস্ট আছে, ওই যে বলবো ল্যাটেক্স 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 কি সেটা? ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন। ল্যাটেক্সটা ল্যাটেক্স, আরো কি কি আছে? বিটাস্টেরিন, অনেক সব আরবিসি, সেগুলো সব ইনসলুবল। আবার এদের কি আছে, এরা হচ্ছে সিরামের সাথে রিয়াক্ট করতে পারে, মানে আটকে দিতে পারে, কিছু অ্যান্টিজেনের সাথেও আটকাতে পারে। তাহলে প্রেসিপিটেশন যেহেতু অনেক সময় লাগে বা দেখতে পাই না, সময় বুঝতে পারি না, সেই জন্য কি করছি আমরা? ল্যাটেক্সের সাথে ওই অ্যান্টিজেনটা, সলুবল অ্যান্টিজেনটাকে লাগিয়ে দিচ্ছি, তাহলে ওটা ইনসলুবল হয়ে গেল। It is not as agglutination, true agglutination. So direct agglutination means true যখন অ্যান্টিজেনটা itself insoluble, particulate, তাই তো? যখন তাকে প্রেসিপিটেশন সলিউবলটাকে কনভার্ট করছি ইনসলিউবলে ল্যাটেক্স দিয়ে বা আরবিসি দিয়ে, তখন সেটা হয়ে যাবে কি? ইনডাইরেক্ট বা প্যাসিভ। ওটাকে অ্যাক্টিভ করবে, এটাকে প্যাসিভ করবে। বোঝা গেল? কি করি, কি টেস্ট? অনেক টেস্ট, ম্যাক্সিমাম টেস্টে আমরা ওইভাবেই করি। বলো কি কি টেস্ট? কি কি টেস্ট জানো? একটু আগে বলেছি একটা, এসোটা, এটা এসো দেখেছি। কি করি তাতে? এসো মানেটা কি বলো? এসো মানে কি বলো? A for anti, S for streptolysin, hemolysin একটা। O means O যেটা অক্সিজেন ব্যবহার, তো ASO, ও হেমোলাইসিনের এগেনস্টে অ্যান্টিবডি দিচ্ছি। বুঝা গেল? হ্যাঁ স্যার, হেমোলাইসিনও তো সলিউবল, তাই তো? ওটা যদি টেস্ট করবো অ্যান্টিবডিটা, অ্যান্টিবডি সিরামও সলিউবল, তাহলে তো দ্যাট ইজ প্রেসিপিটেশন রিঅ্যাকশন। বাট ইউ আর টেলিং ইট ইজ অ্যাগ্লুটিনেশন। এই হচ্ছে তাই। কেন না? ওই যে হেমোলাইসিনটা আছে তার সাথে ল্যাটেক্স লাগিয়ে দিয়েছি, দিলে ওটা জুড়ে যায়। ল্যাটেক্স জুড়ে দিলে ওটা কি হয়ে গেল? ইনসলিউবল, পার্টিকুলেট হয়ে গেল। এবার তুমি যদি সিরাম নিয়ে ওটা জুড়ে দাও, লাগাও, তখন দেখবে একটা অ্যাগ্লুটিনেশন হয়ে যায়, সুন্দর দেখতে পাচ্ছ। অবজর্ভ ম্যাডাম, বুঝতে পারছো কিছু? যে বুঝতে পারছে না হাত তুলবে, স্যার কিছু বুঝতে পারছি না। তাহলে শুধু চোখ নিয়ে ঘুম ঘুম থাকলে হবে না, রিয়াক্ট করতে হবে। তোমাকে জিজ্ঞেস করবো, হ্যাঁ তাহলে কি হলো? ইনডাইরেক্ট অর প্যাসিভ অ্যাগ্লুটিনেশন। হোয়াই? হোয়াই বলো এবার বলো হোয়াই। কেন ডাইরেক্ট নয়? Why it is indirect? Soluble antigen, it is a precipitation reaction, sir, because soluble antigen we convert it into insoluble,
and so convert it insoluble, then you do the agglutination. So conversion of precipitation to agglutination is indirect. বুঝলেন? এরপর আরেকটু প্যাসিভ ইনডাইরেক্ট, রিভার্স প্যাসিভ বা রিভার্স ইনডাইরেক্ট মানেটা কি? আমরা এতক্ষণ কি বললাম? অ্যান্টিবডি দেখছিলাম। এবার যদি অ্যান্টিজেন দেখি উল্টো দিকে, ইয়েস, অ্যান্টিবডির সাথে ল্যাটিক্স লাগিয়ে দিলাম। এবার অ্যান্টিজেন যদি দেখি, দ্যাট ইজ রিভার্স প্যাসিভ। কিরকম? এই যে বললাম নিউমোকক্কাস সিএসএফ এ দেখছি, ক্রিপ্টোকক্কাস অ্যান্টিজেন দেখছি, ওই ল্যাটিক্স মেথডে অ্যান্টিবডির সাথে আমি ল্যাটিক্সটা লাগিয়ে দিই, আমার নোন অ্যান্টিবডি। এবার সিএসএফ সাথে মিশিয়ে যদি দেখা যায় যে আরে নিউমোকক্কাসের অ্যান্টিবডির সাথে জুড়ে যাচ্ছে, সুন্দর অ্যাগ্লুটিনেশন পাচ্ছি, দেন ইট ইজ রিভার্স প্যাসিভ। আরেকটা স্ট্যাফাইলোকক্কাস কোঅ্যাগ্লুটিনেশন, আজকাল আর ইউজ হয় না, জাস্ট অনেক সময় জিজ্ঞেস করতে পারে, সেই জন্যই বললাম। হোয়াট ইজ কোঅ্যাগ্লুটিনেশন? কোঅ্যাগ্লুটিনেশন মানে স্ট্যাফাইলোকক্কাস কাউন্ট স্টেন, অরিয়াস কাউন্ট স্টেন, এক্সাক্ট ওদের ওই প্রোটিন এ আছে, তার প্রোটিনে আছে এমন প্রোডাক্টগুলো কিন্তু হতে পারে সেম বই। তো প্রোটিন এটা কি করে? অ্যান্ড আমার তো দুটো হাত, তাই তো, এফএবি আর এফসি, জানো তো, রাইট চেন, হ্যাঁ, হেভি চেন, একটা আছে এফএবি, একটা আছে এফসি। এফসি মানে ক্রিস্টালাইজেশন, এফিবি হচ্ছে অ্যান্টিবডির সাথে আটকাবে। এখন এফসির সাথে এই প্রোটিন এটা আটকে যেতে পারে। তাহলে যদি আটকে যায়, তাহলে আমি স্ট্যাফাইলোকক্কাসটা দেখতে পাচ্ছি অনেকগুলো যখন চলে আসছে, হ্যাঁ, তাহলে তখন যদি ওটার সাথে অ্যান্টিবডি দিই, আটকে গেল, মানে ল্যাটিক্সের জায়গায় আমি স্ট্যাফাইলোকক্কাস দিলাম, অ্যান্টিবডি আটকে গেল, এবার আমি অ্যান্টিজেন দেখতে পারি। একেই বলা হচ্ছে কোঅ্যাগ্লুটিনেশন টেস্ট। তবে আজকাল আর অতটা ইউজ হয় না, এক সময় হতো বেশ। ও, এখানে একটা কথা বলতে বলতে আমার চলে গেল, হেভি চেন, রাইট চেন। আচ্ছা, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন অ্যান্টিবডি অ্যান্ড ইমিউনোগ্লোবুলিন? What is the difference between antibody and immunoglobulin? Well, no. What is antibody? What is immunoglobulin? Well, same to. হ্যাঁ স্যার, সেম। হ্যাঁ, একটু তফাৎ আছে। কেন না? যেটা শুধু রাইট চেন দিয়ে ইমিউনোগ্লোবুলিন হয়েছে, সেগুলো তো ইমিউনোগ্লোবুলিন, হ্যাঁ, হয়তো, তাহলে সেগুলো তো অ্যান্টিবডি না। নো স্যার, তার মানে all antibodies are immunoglobulin, but not all immunoglobulin are antibodies. How you explain? Base dose protein, নাম শুনেছ? হ্যাঁ, টিউমার একটা, মাল্টিপল মাইলোমা, হ্যাঁ, তার কি হয়? রাইট চেনটা হুড়ু করে বেড়ে গেল, দ্যাট ইজ পার্ট অফ ইমিউনোগ্লোবুলিন। সো আমরা বলতে পারি ওটা ইমিউনোগ্লোবুলিন, ইয়েস, কিন্তু সেটা অ্যান্টিবডি নয়, কারণ তার হেভি চেন নেই, তার বাইন্ডিং পার্ট নেই, কিছুই নেই। তো ইট ইজ নট এন অ্যান্টিবডি। এক্সপ্লেন করা যায় তো? গুড, ওটাও সামনে অন্য দিকে চলে যাচ্ছে। ও, এবার কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট। কমপ্লিমেন্ট লাগানো হয় অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে কমপ্লিমেন্ট, তো তার সাথে যদি একটা ইন্ডিকেটার দাও দেখতে পাবে হেমোলিসিস হচ্ছে। আজকাল ইউজ হয় না বলে আমরা একটু এখন আর ডিসকাসও করি না। নিউট্রালাইজেশন টেস্ট, নিউট্রালাইজ করতে হবে কিছু কি? এক্সাম্পল কি? নেগ্রাস রিঅ্যাকশন, তাই তো?
ডেঙ্গিতে কোথায় হবে? কিছু তো একটা মনে করো টক্সিন, সেখানে অ্যান্টিটক্সিন দিয়ে দিই, কি হলো? নিউট্রালাইজ হয়ে গেল। আমার যে হাইপার ইমিউনোগ্লোবুলিন কোনো ডিজিজে, মনে করো র্যাবিজে মাল্টিপল কামড় দিয়ে, হ্যাঁ, তখন কি করি আমরা? একটা তো অ্যান্টি র্যাবিজ ভ্যাকসিন দিই, দ্যাট ইজ সেপারেট অ্যান্টিজেন, তার এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হবে। কিন্তু ইমিডিয়েট দেওয়ার জন্য আমরা কি করি? হাইপার ইমিউন একটা ইমিউনোগ্লোবুলিন দিয়ে দিই, যাতে ওগুলোকে নিউট্রালাইজ করে, যে অ্যান্টিজেনগুলো আছে, যে ভাইরাসটা আছে। সিক টেস্ট জানো কোথায় করা হয়? সিক টেস্ট, সিক টেস্ট কোথায় করা হয়? হ্যাঁ, কর্নিব্যাকটেরিয়াম ভিক্টিম, মানে ডিপথেরিয়া। কি হয় তাতে? তাতে কি হয়? হ্যাঁ, দিয়ে বেশ ইন্ট্রাডার্মা, বেশ কি দেবে? টক্সিন, টক্সিনটাকে মডিফাই করে নিচ্ছে, বেশ, তারপর টক্সিন নেগেটিভ মানে কিছু রিয়াকশন হলো না। হোয়াট ডাজ ইট মিন? নেগেটিভ মানে হোয়াট ডাজ ইট মিন? তার মানে কি? নেগেটিভ যদি হয়, যদি কোনো রিয়াকশন না পাও, দ্যাট ইজ মিনস ইউ হ্যাভ অ্যান্টিবডি। হ্যাঁ, বেশ। আর যদি বেশ কমে গেল, বড় হয়ে গেল, নিউট্রালাইজ হলো না, এটা তো রিয়াকশন করবে কবে? তখন তুমি বুঝবে যে দ্যাট ইজ ইউ হ্যাভ নো অ্যান্টিবডি, ইউ আর সাসেপ্টাইল। একটা রিয়াকশন আছে আলফা টক্সিন অফ ক্লস্ট্রিডিয়াম ওয়েলসাই বা টিটেনি। কি করা হয়? একটা সিরাম বা এগ দিয়ে মিডিয়া বানানো হয়, একটা হাফে অ্যান্টি টিটনাস টক্সিন দিয়ে দেওয়া হয়, এই অ্যান্টিবডি দিয়ে দেওয়া হয়, আরেকটা হাফে দেওয়া হয়। তারপর তুমি যদি ইনোকুলেট করে দাও ছোট ছোট করে, পরের দিন কি দেখতে পাবে? হ্যাঁ, নিউক্লিয়াস রিঅ্যাকশন কি হয়? হ্যাঁ, তুমি দেখতে পাবে যে ফসফেটেজ আছে, ফিব্রিনোজেনেজ আছে না, সেটা কি ওই জায়গাটা একটা ওপারিস্থিতি দেখতে পাবে। কিন্তু যে দিকটা অ্যান্টিটক্সিন দেওয়া আছে, নো রিয়াকশন। ছবি দেখে করবে ভালো হচ্ছে। যাই হোক, কি রে, হ্যাঁ, যা ঘুম থেকে উঠে এসছিস। আচ্ছা, নিউট্রিয়েশন, তারপরে এনজাইমিক ইমিউনো অ্যাসিড। ইউ মাস্ট নো, ইউ মাস্ট নো, ইউ মাস্ট। দ্যাট ইজ কমনলি ইউজ এভরিওয়্যার। এখন কম্প্রিহেনসিভ সেটিং টেস্ট করা হয়, এটাই করা হয়। অনেক বেশি সেন্সিটিভ, অনেক বেশি ডিফারেন্ট টাইপস আছে, ও তো কিছু কিছু দুই একটা। এই যে এভাইজা কি কি টাইপ আছে? বেশ, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, স্যান্ডউইচ আছে তো। হ্যাঁ, আমি এবার ডিটেলস যাবো না, কারণ ওটাই ওই একটা ক্লাস নিয়ে নেবে। এখানে এনজাইম ট্যাগ করে দেওয়া আছে, কার সাথে? যে কোনো সাথে না। আগে অ্যান্টিজেন দেওয়া হচ্ছে, অ্যান্টিবডি দেওয়া হচ্ছে, অ্যান্টিবডির এগেনস্টে আরেকটা অ্যান্টিবডি দেওয়া হয়, যেটাকে ট্যাগ করে দেওয়া হয় এনজাইমের সাথে। এবার হস পালস সিকেন্স এনজাইম কমনলি ইউজ করা হয়, সেই এনজাইমটা ইউজ করলে কী হবে? এবার ওই হস পালস প্রত্যেকবার স্টেপে কিন্তু তুমি ধুয়ে দিচ্ছ, ওয়াশ করতে, অ্যান্টিজেন অ্যান্টিবডি দিয়ে ধুয়ে দিই। মানে কি, যদি রিয়াকশন না হয় ধোয়া হয়ে যাবে। আর পেটের সাথে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি একটা লাগানো আছে তো, তা সেটা তো চেপে থাকবেই একটা, যদি ধোয়া না থাকে। আর যদি তাকে রিয়াকশন হবে, রিয়াকশন হয়ে গেলে আর ধোয়া যাবে না, সেটা ধোয়া হবে না, তুমি ধুবে। তারপরে এনজাইম দিলে সেটাও ট্যাগড হবে যদি থাকে, নাহলে হবে না। তারপরে তোমরা কি করবে? একটা সাবস্ট্রেট দিবে। কি সেটা? না, হস পারক্সাইড ভেঙে গিয়ে একটা কালার তৈরি করবে, এরকম একটা কম্পাউন্ড দিবে। তাতে কি হবে দেখা যাবে, যদি হস পারক্সাইড থেকে যায় ধোয়ার পরেও
কারণ ট্যাগ হয়ে আছে, তাহলে সেই কালারটা চেঞ্জ হবে। এবার কালার অ্যাকর্ডিং টু ডিপেন্ডিং অফ দ্য কালার আমরা অ্যামাউন্ট অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি বলতে পারি। কারণ যতগুলো অ্যান্টিজেন হবে ততগুলো অ্যান্টিবডির সাথে রিয়েক্ট করবে, ততগুলো হসপালসিডেজ আটকে থাকবে, তত বেশি কালারটা আমার হবে সাবস্ট্রেটের সাথে। বুঝে গেল? তো এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। এবার তারপরটা কিন্তু ফ্লোরেসেন্স এসে এরাই জানো ইএফএ হবে, ইএফএ ওই রকম এনজাইম দিয়ে সাবস্ট্রেট না দিয়ে হ্যাঁ আমরা ফ্লোরেসেন্স ডাই দিতে পারি এবং সেটা ফ্লোরেসেন্স মাইক্রোস্কোপও দেখতে পাই। বুঝলি? তারপর ইমিউনোফ্লোরেসেন্স এসে অ্যাসিড একই ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপ দেখতে হবে, ফ্লোরেন্স দেখতে পাবো, যদি অ্যান্টিজেনের সাথে আটকে রাখি অ্যান্টিবডি দেখতে পাবো। প্রত্যেক জায়গায় ধুচ্ছি কিন্তু দেওয়ার পরে ধুয়ে দিচ্ছি, রিয়েক্ট হলেই তবে সেটা আটকে থাকবে, ফ্লোরেসেন্স ডাইটাও থাকবে। ইনডাইরেক্ট কোনটা না, এখন প্রত্যেকটা অ্যান্টিবডির সাথে তার ফ্লোরেসেন্স ডাই লাগিয়ে লাভ নেই, আমার কী আসবে তার ঠিক নেই। সুতরাং অ্যান্টিজেনটাকে আমি আগে আটকে দিলাম সাইডে, হিট করে হোক এ করে হোক, তারপরে অ্যান্টিবডিটা দিলাম, মন করো টাইফয়েড, অ্যান্টিজেনটাকে আটকে দিলাম, তারপরে তার এগেনস্ট অ্যান্টিবডি আমার কাছে আছে সেটা আমি দিলাম তো। এবার কি করলাম, ধুয়ে দিলাম, ধোয়ার পরে এবার অ্যান্টিবডির এগেনস্টে আরেকটা অ্যান্টিবডি গোটে যেটা তৈরি করা হয় কমনলি, তার সাথে ফ্লোরেসেন্স ডাইটা আটকে দিচ্ছি, এটাকে বলে ইনডাইরেক্ট ইমিউনোফ্লোরেসেন্স, অ্যান্ড দ্যাট ইজ কমনলি ইউজ। বুঝে গেল? এবার তুমি মাইক্রোস্কোপে নিয়ে দেখবে ফ্লোরেসেন্স ডাইটা থাকবে, ধোয়ার পরও ও তাহলে নিশ্চয়ই রিয়াকশন হয়েছে। এবার ফ্লোরেসেন্স অ্যাকর্ডিং টু ফ্লোরেসেন্স আমরা এটা কোয়ান্টিটেটিভও করতে পারি। ইমিউনোএসে ক্রিয়া সেদিন বাবু খুব খোঁজে গেছি, হ্যাঁ থাইরয়েডের রেজাল্ট এখানে বাইরে অমুক কিছু, হ্যাঁ আপনারা কেউ যাচ্ছেন না, আমরা আপনার স্টুডেন্ট আছি, আমি জাস্ট বলছি কেন এখন হচ্ছে তো, কি মেথডে করছি, আপনার ক্রিয়া আছে না, ক্রিয়া রাখবে না বলেনি তো তপন বাবু, তপন বাবু হ্যাঁ এতেই হবে। তপন বাবু বলেছে স্যার আমরা এটা এলাইজাতে করে দেবো, কিন্তু খুব মাইনিউট অ্যামাউন্ট থেকে এলাইজাতে হয় না, তার জন্য ক্রিয়া লাগে, থাইরয়েড বলো, অন্য হরমোন বলো, ড্রাগ বলো, এভরিথিং, তখন তোমার রেজাল্ট ভালো থাকে। তুমি এখানে যে জন্য উঠে গেছে এলাইজাতে কেউ থাইরয়েড করে না, এখানেই হচ্ছে, তার রেজাল্টের সাথে বাইরে ক্রিয়া যে রেজাল্ট করছে তার মিলবে কেন? ক্রিয়া আনতে বলছি, দাম বেশি আনবে না, ক্রিয়া কেবিলুমিনেসেন্ট লিঙ্কড ইমিউনো অ্যাসিড, একটা কেমিক্যাল দেওয়া হয়, সেটা লুমিনেসেন্ট হয়, সেটাকে আমরা ডিটেক্ট করি, লাইটটাকে ডিটেক্ট করি এই মেথড। খুব মাইনিউট অ্যামাউন্ট ডিটেক্ট করা যায়, অ্যামাউন্টটা খুব ক্যালকুলেটেড হয়, অটোমেটেড মেথড। হ্যাঁ, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ওই টিস্যুতে যখন আমরা দেখি একই প্রসেস, এটা ইমিউনোফ্লোরেসেন্স তো হতে পারে, আবার লাইট দিয়েও হতে পারে, বা এলাইজার দিয়েও হতে পারে, কিন্তু এটা টিস্যু নিয়ে করছি, অ্যান্টিজেনের জায়গায় টিস্যু নিয়ে করছি। হ্যাঁ, কতগুলো ক্যান্সার সেল, তার এক্সট্রা অ্যান্টিবডি জানা আছে, সেই ক্যান্সার সেল টিস্যুর সাথে যখন অ্যাড করছি, তারা দেখা পজিটিভ হলে বুঝবো যে হ্যাঁ অ্যান্টিবডিটা আটকে গেছে, নিশ্চয়ই ক্যান্সার আছে। এইভাবে হিস্টোকেমিস্ট্রি করা হয়। র্যাপিড টেস্ট এটা আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। র্যাপিড টেস্ট আজকাল খুব ইউজ হয়, তোমাদেরও করতে হবে। একটা পেশেন্ট জ্বর নিয়ে ভর্তি হলো ইন্ডোরে, অনেক দুদিন ধরে খুব জ্বর হচ্ছে, তুমি আছো হাউস স্টাফ, কি করবে? পেশেন্টটা এসছে উড়িষ্যার থেকে বা ঝাড়খণ্ড থেকে বা ছত্তিশগড় থেকে, তিনটে জায়গায় আছে ইন্ডিয়াতে এখন সবচেয়ে বেশি ম্যালেরিয়া সবচেয়ে বেশি, আমাদের এখানেও আছে, ভালো খুব কম নয়, ট্রপিক্যালের প্রতিদিন এখনো ফ্যালসিফাম প্রতিদিন 30টা করে পায়, কিন্তু অন্য জায়গায় আমরা পাবে না, কারণ যে মেথডে ম্যালেরিয়া করে অন্য জায়গায় করে না, শুধু র্যাপিড টেস্ট করে ছেড়ে দেয়।
সেজন্যই বলছি, বা থিন ফিল্ম করে, থিন ফিল্মে ভালো বোঝা যায়, কিন্তু সেন্সিটিভিটি অনেক কম। 200-এর উপর থাকলে তবে তুমি থিন পার মাইক্রোমিটার, তবে থিন ফিল্ম করবে। সেখানে 10 to 20 per microliter থাকলে thick film করবে, 40 times more sensitive thick film. So thick film is the ideal. Coming to the rapid plasma tests, rapid test, that is immunohistochemical chromatographic test. Immuno means antigen, antibody, chromato means color. দেখেছো তোমরা? ক্লাসে যাওনি, প্র্যাকটিক্যাল ক্লাসে? এটা তো নিশ্চয়ই দেখি। আউটডোরে রেগুলার হয়, ইনডোরে তো হয়ই না। একটা পেশেন্ট জ্বর নিয়ে এলেই তোমরা ওয়ার্ডের মধ্যে র্যাপিড টেস্ট থাকে, মানে বাইরেই থাকে, ফ্রিজেও নয়। তোমরা কি করবে? একটু ফুটিয়ে ওখান থেকে একটা ওয়ারের মতো আছে, সেখানে এক ফোঁটা ব্লাড দিয়ে দিলে, তারপরে একটা বাফার আছে, বাফারটা দিয়ে দিলে 10 সেকেন্ডের মধ্যে একটা ফ্লো করে যাবে, র্যাটানো ফ্লো করে গেলেই দেখবে লাইন হচ্ছে, কালার লাইন, তাই তো? হ্যাঁ, তো কালার লাইন হলে কি বুঝবে? এবার ম্যালেরিয়ার জন্য কি হয়? সব সময় একটা পজিটিভ হবে, দ্যাট ইজ দ্য কন্ট্রোল ওয়ান। সেটা হচ্ছে যে কোনো ইমিউনোগ্লোবুলিনের এগেনস্টে ইমিউনোগ্লোবুলিন। তাহলে তোমার বডিতে সবসময় সিরামে কিছু তো ইমিউনোগ্লোবুলিন আছে, আইজিজি হোক, যাই হোক, তার এগেনস্টে ওটা রিয়েক্ট করবে। ওটা যদি না করবে বলবো তোমার টেস্টটাই বাজে, মানে কিটটা বাজে বা তোমার মেথড বাজে। তো ওটা পজিটিভ হবে, দ্যাট ইজ কন্ট্রোল লাইন। এবার যদি আর কি আছে, অ্যান্টিজেন দেখবে, বাকি অ্যান্টিজেন কি কি অ্যান্টিজেন, ফ্যালসিফাই কি অ্যান্টিজেন দেখা হয়, এইগুলো জানতে হবে। হ্যাঁ, সমস্তই একটা কমন এফডিএইচ বা অ্যাবডোবেস দেখা যেতে পারে। প্যান মিন্স, আচ্ছা কতগুলো প্লাজমোডিয়াম নাম জানো বলো? বসে বসেই বলো, কতগুলো প্লাজমোডিয়ামের নাম জানো? ম্যালেরিয়া তো, ম্যালেরিয়ার অর্গানিজম প্রোটোজোয়া, বলো একটা বলতে হবে, নাহলে পাস করবে। বল কি রে ভাই, ব্যাগ একটা বলে দিচ্ছে, তুই বলে না। ফ্যালসি পেলাম, ফ্যালসি কেন নাম বলতো? হ্যাঁ, ফ্যালসি মানে জানিস? কাস্তে। ও যে গ্যামেটোসাইটটা হয় সেটা কাস্তের মধ্যে, হ্যাঁ, ব্যানানটাই একটু ব্যানানটা বাঁকা, একটু ব্যানানা হয়, কাস্তেটাই। তাহলে সেই জন্য এর নাম হচ্ছে ফ্যালসি পেলাম। তারপর আর কি জানো? ওভেরি, গুড। তারপর ম্যারেরি, ওভারি ম্যালেরি আমাদের কয়েকটা উড়িষ্যাতে রিপোর্টেড হয়েছে, তাছাড়া খুব একটা আমরা ওভারি ম্যালেরি পাই না। আমাদের ইন্ডিজেনাস মানে এখানকার মতো, বাইরে থেকে নিয়ে আসতো সেটা আলাদা কথা। হ্যাঁ, তো এ তো 4টে হলো, ও 5টা বললো যে, আরেকটা কি? হ্যাঁ, নোভেসি, প্লাজমোডিয়াম নোভেসি। নোভেসি কেন নামটা হয়েছে জানো? নোভেসি আবিষ্কার করেছে প্রথম সাহেব। সে কে ছিল জানো? ট্রপিক্যালের ডাইরেক্টর ছিল সেই সময়, সিঙ্গাপুর থেকে। সেটা 51-2 এরকম সময় যাচ্ছে। সেটা একটু অন্যরকম। কিরকম না, ভর্তি প্রচুর অ্যামাউন্ট, দেখতে কতটা ফ্যালসিফাই। তো সেই ডিজিজটার নাম দিয়েছিলেন, সেটার থেকে নিজে ইনজেক্ট করে নিজের ডিজিজ করেছিলেন। আচ্ছা, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম নোভেসি, তার নামে হয়েছিল। প্রথম আবিষ্কার হয় কিন্তু ট্রপিক্যাল মেডিসিন। এখন নোভেসিটা কোথায় পাওয়া যায়? মাঙ্কি, বললাম না একটা মাঙ্কি এসেছিল, দ্যাট ইজ এ মাঙ্কি ম্যালেরিয়া। তো যারা মাঙ্কির সাথে ঘুরছে ফিরছে, কাঁধে নিয়ে ঘুরছে, যেখানে এই ফ্যালসিফাই ব্যাকটেরিয়া এইটা আছে, যে প্লাজমোডিয়ামটা, তারা ইনফেক্টেড হতে পারে। হ্যাঁ স্যার, তাদের থেকেই হয়, যারা জঙ্গলের কাছে। এটা মালয়েশিয়ার পার্কে ইন্টারেস্ট পাচ্ছ না, কাল ভালো লাগছে না, ইউ ক্যান গো। যার ভালো লাগছে না সে চলে যেতে পারে, আমার আপত্তি নেই।
আমি এখন শেষ করে দেবো। যাই হোক, মাঙ্কি এলাকায় যেগুলো হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, প্রথমে 1965 ওখানে ইয়ে হয়, তারপরে এখন প্রচুর পাওয়া যাচ্ছে। ইন্ডিয়াতে আমাদের একটাই আন্দামানে রিপোর্টেড হয়েছে, কিন্তু কেরালা বা ওইদিকে ওই অ্যানোফিলিস মসকিটোটাও আছে। অ্যানোফিলিস মসকিটোর নাম হচ্ছে রেপ্টো, যাক ভুলে গেছি, এক্সাক্টলি মনে নেই। হ্যাঁ, বলতো কোন কোন অ্যানোফিলিস ম্যালেরিয়া ছড়ায়, কেউ বলতে পারবে? ফিমেল, সবসময় ফিমেল, মেন নয়। কেন? হ্যাঁ হ্যাঁ, ব্লাড খায়, এরা ব্লাড খায়। কেন ব্লাড খায়? ফিমেল ব্লাড খায়। ইয়েস, এগকে ম্যাচুরেশনের জন্য ওদের ব্লাড প্রোটিন লাগে। হিউম্যান হতে হবে তা কোন মানে, এনি অ্যানিম্যাল ব্লাড দুবার খায় পুরোপুরি ম্যাচুরেশনের জন্য। হ্যাঁ, দুবার ওদের খেতে হয়। অ্যানোফিলিস যেটা শহরাঞ্চলে আছে স্টিফেনসাই, গ্রামের দিকে হচ্ছে কিউরিসি ফেসিস। হ্যাঁ, এই দুটোই কমন। কিন্তু সবচেয়ে বাজে জায়গায় লোক মারা যায় কোথায় বলতো? Still now, malaria is the number 1 position in infectious disease death. Still now, but not in India, but not in other India, but in কোথায়? আফ্রিকা, সাব সাহারান এরিয়া। ওখানে 20% বাচ্চা এই ম্যালেরিয়ার জন্য, সেখানে সব ফ্যালসিফেরাম ম্যাক্সিমাম, এই ম্যালেরিয়ার জন্য তারা ফার্স্ট বার্থডে দেখে না। ফার্স্ট বার্থডে দেখে না 20 to 25% বাচ্চা। তার মধ্যে কঙ্গো, তার মধ্যে মালয়, তার মধ্যে নাইজেরিয়া সবচেয়ে বদখস জায়গা। কিছু করে না। এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রচুর হেল্প করছে, প্রচুর সার্ভিস করছে, প্রচুর রেখা। হ্যাঁ, বাট ওই যে বদমাইশ রাজনৈতিক নেতারা তাদের যে, তাহলে দেখো ল্যাটার অফ সোর্স ইমিউনো ক্রোমাটোগ্রাফিক টেস্ট, এই দিয়ে আমরা প্লাজমোডিয়াম অ্যান্টিজেন দেখলাম। প্লাজমোডিয়াম ফ্যালসিফেরামে দেখা হয় HRP2, মনে রাখবে HRP2 অ্যান্টিজেন। আর বাকিগুলোর জন্য কমন অ্যাবডোমেন বা কি বলি আর হ্যাঁ FDH, কিন্তু ফ্যালসিফেরামও স্পেসিফিক FDH চলে এসছে। সুতরাং HRP2 ছাড়াও FDH ও স্পেসিফিক ফ্যালসিফেরাম দেখতে পাবে, কিন্তু বাকিগুলো স্পেসিফিসিটি নেই। মানে আমার যদি 3টে লাইন হয় বুঝবো প্যান্টটা হয়েছে, সবকটা ম্যালেরিয়ার জন্য হয়। FDH স্পেসিফিক FDH কিংবা HRP2 হয়েছে, তাহলে বুঝবো ফ্যালসিফেরাম। কন্ট্রোলটা তো সবাইকারই থাকবে, ওটা হয়নি, শুধু মাঝেরটা হলো, তার মানে আদার দেন ফ্যালসিফেরাম। এবার আমার যেহেতু এখানে ভাইব্যাক্সের ফ্যালসিফেরাম কমন, ধরে নেবো ভাইব্যাক্স। কোনটা ডেঞ্জারাস রে? কোনটা ডেঞ্জারাস? ম্যালেরিয়া? হ্যাঁ, ফ্যালসিফেরাম। কেন বলো? ম্যারিনেট বলা হয় সেই জন্য, তার জন্যে বাবা ডেঞ্জারাস নয়, তার জন্য ডেঞ্জারাস নয়। রিরাপ হচ্ছে, এবার ম্যালেরিয়া একটু বলে দিই, তারপর ভালো লাগবে। ম্যালেরিয়াটা হচ্ছে কতগুলো সাইকেল আছে। একটা হচ্ছে মশার মধ্যে, তাকে বলে স্পোরোগনি। তোমার কাছে গ্যামেটসাইট নেবে, গ্যামেটসাইট দিয়ে ইনফেকশন হবে, তাছাড়া কিন্তু মসকুইটো কিছু বাকি যেগুলো নেবে সব মসকুইটো হজম করে দেবে, কিন্তু মেল ফিমেলকে হজম করতে পারে না। মেলটা আবার ভেঙে যায়, ফিমেলটা ম্যাচিওর হয় একটা সেকেন্ডে ঢুকে যেয়ে ফার্টিলাইজ করে, ওকাইনিটি মুক্ত সুখ করে স্পোরোজয়েড করে, তাকে বলে স্পোরোগনি। স্পোরোজয়েড তৈরি করা, গনি মানে পিপলস। হ্যাঁ, তো স্পোরোগনি একটা স্পোরোজয়েড হলো, এবার তোমার কামড়ার সময় স্পোরোজয়েড ঢুকিয়ে দিল, 8 ঘন্টার মধ্যে রিভাবে চলে গেল। 8 ঘন্টার মধ্যে রিভাবে চলে গেল। রিভাবে গিয়ে কি হবে এবার বলে? হ্যাঁ, পি রাইটোসাইটিক বা এক্সোই রাইটোসাইটিক বা টিস্যু বা হেপাটিক সিজোগনি। হিউম্যানে যাওয়া হবে সিজোগনি,
পি হোক আর রেটোসাইটিক দুটোই সৃজগণী, মানে সৃজন তৈরি কর, বুঝেছো? সৃজগণী ওখানে কি হলো, ওটা চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, তারপর থেকে ওটাকে বড় হয়ে ভাঙতে শুরু করে একটা বড় ইয়ে হলো, সৃজন হলো, ভেঙে গিয়ে মেরোজয়েড হলো। এবার মেরোজয়েডগুলো বেরিয়ে আরবিসিকে ভাঙতে, আরবিসি এবার সাইকেল শুরু হয়ে গেল, হ্যাঁ, টোপোজয়েড স্টেট, সৃজন স্টেট, এই তো মেন। তারপরে একটা গ্যামেটোসাইট। এবার কিছু কিছু ঢোকার পরে স্পোরোজয়, অন্য কিন্তু নয়। আগেকার বইয়ে দেখবে আছে মেরোজয়েড ব্যাক করে আবার লিভারে ঢুকে গেছে, না, হয় না। কিছু কিছু স্পোরোজয় ঢোকার পরে আর গ্রো করে না, স্পোরোগণী করে না, আর বাড়ে না, ওখানে সৃজগণী হয় না, ওখানে তারা চুপচাপ অবস্থায় ভাইব্যাক ওভেন। 1 বছর বাদে, 6 মাস বাদে তারা আবার ফ্লাইস করে, আবার গ্রো করে, তখন আবার ইনফেকশন, দ্যাট ইজ রিল্যাপস। আবার বলবো রিক্রুটেশন। রিক্রুটেশনটা কি? সেটা ফ্যালসিফিয়ামে হয়। কেন রিক্রুটেশন? কিছুদিন বাদে আবার তোমার ওষুধ দিয়ে ভালো হলো, আবার চলে গেল। তার কারণ হচ্ছে তারা আরবিসির মধ্যে পেরিফেরাল সার্কুলেশন থেকে গেল, চুপচাপ থেকে গেল। কেন? না ধ্বংস হলো না। ধ্বংস করতে কে পারলো না? না আমরা যে ওষুধ দিচ্ছিলাম সেই ওষুধে হলো না। আগে কোন দেওয়া হতো, অর্ধেক মরতো, কিছু মরতো না, তার থেকে যেত, আবার কিছুদিন বাদ। দ্যাট ইজ রিক্রুটেশন। কিন্তু লিভার থেকে যেটা আসছে আবার হয়ে সাইকেল হয়ে, দ্যাট ইজ রিল্যাপস। রিক্রুটেশন হয় ফ্যালসিফিয়ামে, ম্যালেরিয়াতে। হ্যাঁ, বুঝা গেল? তাহলে মোটামুটি এই কথা হলো। আচ্ছা, এটা তো অ্যান্টিজেন দেখলাম, অ্যান্টিবডি দেখা হয় কোনো প্রোটোজোয়ার নাম জানো? অ্যান্টিবডি দেখা হয়। ম্যালেরিয়া তো অ্যান্টিজেন দেখছি, আইদার HIP2 অ্যান্টিজেন কিংবা অ্যামিডোবেজ কিংবা FDH দেখছি, তাই তো? তার মানে অ্যান্টিজেন দেখলাম। অ্যান্টিবডি কোথায় দেখা হয়? না, আর সেটা আলাদা, ভিডাল টেস্ট। সে তুমি চলে যাও ভিডাল টেস্ট বা টাইফিডট, সেগুলো আলাদা। আমি প্রোটোজোয়া ডিজিজ বলছি। আর কি জানো, আর একটা ইম্পর্টেন্ট প্রোটোজোয়া ডিজিজ কি? প্রোটোজোয়া নট ফাইলেরিয়া, কালাজা। টেস্টের নাম কি? আমি টেস্ট কি টেস্ট রে? রিকম্বিনেন্ট কাইনেজ ছোট করলে কি হয়? কে 39 মানে নাম্বার। অনেকে 16ও করে, এখন 16টা অনেকে করছে। তা কে 39 টেস্ট সহজেই পেয়েছি। এবার একটা কোশ্চেন খুব বলে যে তুমি ফ্যালসিফিয়াম টেস্ট করেছো, হ্যাঁ, পজিটিভ পেয়েছো, ওষুধ দিয়ে দিয়েছো, তারপর আবার পেশেন্টটা জ্বর নিয়ে এসছে, তুমি কি করে জানবে যে ম্যালেরিয়া কি ম্যালেরিয়া নয়, অন্য কিছু হয়েছে? আবার যদি টেস্ট করো, আবার পজিটিভ চলে এলো, তাহলে কি ম্যালেরিয়া হবে? না স্যার, ইউ ক্যানট সে। কেন না? যে HIP2 অ্যান্টিজেনটা তার এগেইনস্টে যে অ্যান্টিবডি হয়, সেটা 1 মাস থাকে আমাদের। তো 1 মাসের মধ্যে যদি পেশেন্ট আসে, যদি আবার পজিটিভ হয়, তুমি বলতে পারবে না এই যে ম্যালেরিয়া আবার হয়েছে। তার জন্য তোমার থিক ফিল্ম দেখতে হবে, বুঝে গেল? থ্যাংক ইউ। ওয়েস্টার্ন বট জাস্ট ওয়েস্টার্ন বটটা হচ্ছে প্রোটিন দেখা হয়, সাউদার্ন বটে ডিএনএ দেখা হয়, তাই তো? আবার একটা ইস্টার্নও রয়েছে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট মইটি দেখা। ফিঙ্গারপ্রিন্ট, হেয়ার, তারপর কি? টিথ। তার মাঝখানে কি করেছিস? আমাদের পরে, হ্যাঁ পরে পাঠিয়ে দিস, হোয়াটসঅ্যাপ আছে তো, পাঠিয়ে দিস, ঠিক আছে? তাহলে তোরা কি বললি? ফিঙ্গারপ্রিন্ট, দাঁত, হেয়ার। কেন বললি ভাই?
সিলেবাসে ছিল ফর আইডেন্টিফিকেশন। তো সেই সূত্রেই আমরা যখন বোনস পড়ি তখন আমরা থাক পরে করিস, যখন আমরা বোনস পড়ি তখন আমরা আইডেন্টিফিকেশনের জন্যই পড়ি। রিয়েল লাইফে বোন তোদের পার্সোনালি কতটা কাজে লাগবে আমি জানি না, আনটিল আনলেস ইউ ডু পোস্টমর্টম কাজে লাগার কথা নয়। বাট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে একটা আমাদের কোশ্চেন আসবে স্পেসিফিক্যালি প্র্যাকটিক্যালে, যে একটা কোশ্চেন হবে বাঞ্চ অফ বোনস। ওকে, ইন দ্যাট বাঞ্চ অফ বোনস বা ব্যাগ অফ বোনস বা স্যাক অফ বোনস বেসিক্যালি কি হয়, আমার সঙ্গে হয়েছিল একদিন বর্ধমানে ডিউটি করছি, পুলিশ অনেক কটা বস্তা ভরে বোন নিয়ে চলে গেল, ঠিক রাখলো স্যার পিএম করি, বোন দিয়ে গেল। এখন সেটাকে আমাকে বুঝতে হবে যে মানুষের বোন না কিসের বোন, না এই বোন এই বোন সেই বোন, ঠিক। তো তোমাকে পরীক্ষায় একটা বস্তা ধরানো হবে, এবার বলো এটা কি, সেই দেখে তুমি প্রত্যেকটা বোন দেখে বলবে যে এটা ছেলের না মেয়ের, প্রবাবল এজ কি হবে, তার আগে তোমায় বলতে হবে মানুষের কি মানুষের না। ওকে, সেই সূত্রে আমরা কি কি পড়লাম, স্কাল পড়লাম, রাইট, আমরা পড়লাম পেলভিস, আমরা পড়লাম ফিমার, আমরা পড়লাম স্যাক্রাম, তোর মধ্যেই পড়ে যাচ্ছে, আর কি বললাম, এনিথিং এলস, টিথ। আচ্ছা, হাউ উইল ইউ মেজার দ্য ডিস্টেন্স বিটুইন পয়েন্টস ইন স্কাল উইথ ফিতে, এত কিছু পরে ফিতে, এত কিছু পরে ফিতে তুমি বলেছো, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করে, ইউ আর দ্য অনলি পারসন ইন দ্য ফার্স্ট ক্লাস, সেইখান থেকে তোকে আমি দেখছি, তারপরে তুই যদি ফিতে বলিস পরীক্ষায় তাহলে তোকে ফেল করে দেবো। মানে দিস ইজ কি স্কেল, ভার্নিয়ার ক্যালিপার, ডোন্ট সে ফিতে। And how will you measure the long bones? হ্যাঁ, নামটা কি, ঠিক আছে দেখে নিতে হবে নামটা, ঠিক আছে। যদি আমাদের কাছে ছিল কিন্তু আমরা পাচ্ছি না খুঁজে, মানে মিউজিয়ামটা চেঞ্জ করার পর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দিস ইজ হাউ, বাপরে তো অনেক চলে এসছে, তো দিস ইজ হাউ ইউ উইল মেজার। তো তেমনি একটা বোনের মধ্যে ওরা আসুক আরেকটু। আচ্ছা, এরপর এই বোনের সঙ্গে তোরা একটা পাবি যখন রিয়েল লাইফ সিনারিওতে, আয় 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 তোদের এই ওয়েট হচ্ছে তাড়াতাড়ি। এখন এই বোনের মধ্যে রিয়েল লাইফ সিনারিওতে তোরা পাবি হচ্ছে একটা অল সেটেলড। ওকে, হ্যাঁ, তাহলে আচ্ছা আমরা পড়ছি, আমরা এতদিন ধরে কি ফরেন্সিক প্র্যাকটিক্যালে পড়াশোনা করলাম, ঠিক আছে। নাও এবার রিয়েল লাইফ সিনারিওতে তোরা পাবি যখন কোনো মানুষের এজ রিলেটেড কিছু প্রবলেম হচ্ছে, কোয়েরি, তো মানুষের এজ রিলেটেড প্রবলেম কোথায় কোথায় হতে পারে, কোয়েরি রিগার্ডিং এজ, কমন সেন্স, ইউ ক্যান অ্যান্সার এনিথিং দ্যাট এভার কামস টু ইউর মাইন্ড। জয়েন্টস, জয়েন্টস মানে কি, একটা মানুষের কখন নিজের এজের প্রতি সন্দেহ হতে পারে বা কখন তার এজ নিয়ে কোয়েরি করতে পারে। স্পোর্টস, জুভিনাল কেস, রেপ, আর পেনশন, পেনশন হতেই পারে পেনশন, আর ফ্যাক্টরি ওয়ার্কার্স, স্পোর্টস, মেনলি স্পোর্টস। তো ফ্যাক্টরি ওয়ার্কাররা তোমার কাছে অত তাড়াতাড়ি আসবে না, আসতে পারে, স্পোর্টসের কিন্তু তোমার কাছে আসবে, ইভেন ইফ ইউ আর নট ফরেন্সিক গাই। কেন কালিম্পংয়ে যখন আমি ছিলাম তখন কালিম্পংয়ে বক্সিং ওদের স্পোর্টস খুব ভালো, তো দে উড কাম, আর ওরা জেনারেলি আসতো, প্রত্যেক বছর আসতো, ঠিক আছে। যখন আসতো তখন তারা অল জীবিত পিপল, মৃত নয়, তুমি এমন কিছু করবে না দ্যাট হার্টস হিম, সো হোয়াট ইউ ক্যান ডু অ্যাট বেস্ট ইউ ক্যান ডু এন এক্স-রে, ঠিক আছে না, ফ্রম এক্স-রে ইউ উইল হ্যাভ টু ডিসাইড দেয়ার এজ, ঠিক আছে। তো দিস ইজ হোয়াট উই ডু, আমরা জীবিত দাঁত দেখে অবভিয়াসলি আমরা বিভিন্ন বিভিন্ন বোনের এক্স-রে বার করবো, আমাদের
দাঁতের এক্সরে বার করব বা দেখব, দেখে আমরা এজ একটা এস্টিমেট করব। কিন্তু যখন সে মরে যাচ্ছে, নাও উই হ্যাভ দ্য এন্টায়ার বডি, তার মধ্যে একটা হচ্ছে আমাদের বোন হচ্ছে স্টার্নাম, অ্যান্ড দিস প্রবাবলি দ্য স্মলেস্ট দ্যাট ইউ হ্যাভ টু রিড অ্যামং অল দ্য বোনস। ঠিক আছে, তাহলে প্রথমে স্টার্নাম যদি তোমাকে দেওয়া হয়, ইউ হ্যাভ আ স্টার্নাম। সাপোজ ইউ আর দ্য অটোপসি সার্জন, আই এম দ্য পুলিশ, আই কাম, স্যার আই গট দিস, প্লিজ ডু পোস্টমর্টম, দিয়ে আমি চলে আসবো। ঠিক আছে, এখন আপনি ভাবছেন এটা কি, তাহলে এটা যদি তুমি পাও, হোয়াট উইল বি দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ ডু? এটা যদি তোমাকে দেওয়া হয়, ধরো পরীক্ষায় তোমায় দেওয়া হলো, হোয়াট উইল ইউ ডু? কি এক মিনিট, কি বলছি? সাইড, কোনটা কোন সাইড? বাহ, ভেরি গুড। আচ্ছা কোনটা, এক মিনিট না না, এক মিনিট লেট আস নট জাম্প। কোনটা কোন সাইড মানে হোয়াট ডু ইউ মিন? আচ্ছা ভালো কথা। আর ছেলে নামে, ভেরি গুড। আর আরে একটা বল না, সব করে বলছে এজ, রেস শেষ। সবার আগে বলবে এটা কি বস্তু, হ্যাঁ नाम क्या है बताओ पहले भाई, नहीं हम डॉक्टर हैं, नाम पहले बताओ, इंसान हो कि नहीं ये बताओ, তারপর ডক্টর बनेगा। তো প্রথম হলো এটা বোন, কার্বন, কি করে বুঝলি? দেখে, ভালো কথা, গুড। অফিস না টেস্ট না করবি, দেখে কি দেখলি? হ্যাঁ, অ্যানাটমিক্যাল ফাইন্ডিংস দ্যাট মিমিক স্টারনাম, সেটা তোমাকে দেখতে হবে। তাহলে স্টারনামের অ্যানাটমিক্যাল ফাইন্ডিং কি কি পার্ট আছে স্টারনামে? এটা হচ্ছে ফেক। তো এইসব অ্যানাটমি আছে, সরি আই ডোন্ট হ্যাভ আদার স্টারনামস, কেন ওটা পরীক্ষা দিচ্ছি তোমার ভাইয়েরা আর বন্ধুরা। হ্যাঁ আচ্ছা, কি বলছিলাম, কি আছে স্টারনামের অ্যানাটমিক্যাল পার্ট? ম্যানোব্রিয়াম কোনটা? উপরেরটা, এটা बॉडी, এটা रिफर प्रोसेस, ठीक है, ऑल एग्री? ठीक है, तो दिस इज एनाटॉमी ऑफ स्टार्नम। पिक्चर देखी, এটা ওইদিকে গেল, अरे यार अच्छा नेवर माइंड, ठीक है बाद में देखते हैं, ওর পরের স্লাইডটা আছে। তাহলে প্রথমে হলো এটা বোন। এবার হাউ উইল ইউ আইডেন্টিফাই এটা হিউম্যান বোন, হিউম্যান কিনা অন্য কিছু? চলো একটা দেখে মরফোলজিক্যাল, তুমি বললে মরফোলজিক্যাল ওয়ার্ড, এছাড়া কি করে বলতে পারবে এটা হিউম্যান না অন্য কিছু অ্যানিমেল? দেখে কি করে বলবি, বা টেস্ট কি করে? ক্লাসিফিকেশনে পরে আসবে, ভালো পয়েন্ট গেস করলি। আর দেয়ার ইজ আ টেস্ট যেটা বলা যায় অ্যানিমেল না হিউম্যান। একটা টেস্টের নামটা চাইছি, প্রেসিপিটেন্ট টেস্ট। প্রেসিপিটেন্ট টেস্ট যত রাত তোমাকে যেই হিউম্যান অ্যানিমেল যেই বলবে, চোখ বন্ধ করে বলবে প্রেসিপিটেন্ট টেস্ট করবো স্যার, তো অ্যান্সার উইল বি রাইট। তো ইউ উইল ডু প্রেসিপিটেন্ট টেস্ট, করবে কি করবে সেটা পরের ব্যাপার, বাট একাডেমিক্যালি ইউ হ্যাভ টু সে প্রেসিপিটেন্ট টেস্ট। ঠিক আছে, এরপর তাহলে ফার্স্ট আমরা আইডেন্টিফাই করলাম এটা একটা বোন, এটা একটা স্টারনাম বোন, প্রেসিপিটেন্ট টেস্ট করবো, করে বুঝলাম এটা হিউম্যান বোন। এরপর আসি গল্পে। গল্পের মধ্যে অ্যানাটমিক্যাল যেই হলো কোন সাইড কি, ডর্সাল ভেন্ট্রাল যা সব বললি ওসব গল্প দিলে। তারপর আসবো রেস, ঠিক আছে, রেস দৌড়ানো না, রেস। রেস বের করতে পারবো কি পারবো না, ফার্স্ট, সেকেন্ড এজ, অ্যান্ড থার্ড সেক্স। ঠিক আছে, তাহলে একবার তাড়াতাড়ি বলে ফেল হোয়াট, তো যদি কোশ্চেন আমি করছি পরীক্ষার হলে, so what will you identify, what can you identify, or what is the medical legal significance or importance of this thing? কি বের করতে পারবে বলো? তার আগে বলবে বোনটা কিরকম দেখতে, আর এনি ডিজিজ ইনজুরি যদি থাকে। স্কালের ক্লাস মনে পড়ছে, অনেক দিন হয়ে গেছে, 3 মাস বোধহয় হয়ে গেল, হ্যাঁ না, 2-3 মাস তো হয়ে গেছে। তো যা যা বলতাম একদম সেম গল্প, ঠিক আছে, সবেতে তাই হবে। অবভিয়াসলি ডিডাকশন উইল বি ডিফারেন্ট। নাও অ্যানাটমি, সো অ্যাজ ইউ সেড অ্যানাটমিতে কোনো প্রবলেম নেই। আচ্ছা সাইড দেখতে পারিস, হ্যাঁ, অ্যান্টিরিয়ার, পস্টেরিয়ার অ্যান্ড ল্যাটারাল অ্যাসপেক্ট, ঠিক আছে, কোনটা কার সঙ্গে কোথায় লাগছে। ওকে,
নাও তো ম্যানুব্রিয়াম, বডি অ্যান্ড জাইফাইড প্রসেস। এরপর আমরা দেখব এজ আর সেক্স। এজ আর সেক্সের ক্ষেত্রে গল্পটা সিম্পল, তিনটে পার্ট আছে। তো তিনটে পার্টে ডাইমেনশন নিয়েই আমরা কথাটাকে আগে বাড়াবো। আচ্ছা, প্রথমে আমরা এজ বলছি। ওকে, সো 4 পার্টস অফ স্টারনাম ফিউশন। ছোট বয়স থেকে বড় বয়স অবধি নিচ থেকে ফিউশন শুরু হয়। এই 4টে পার্ট স্টারনামের ফিউজ করে। নিচের পার্টটা ফিউজ করবে 14 বছর বয়সে, এজ 14 ইয়ার্স ইন কেস অফ ফিমেলস, আর উপরের পার্টটা হবে 14 to 25 ইয়ার্স। ঠিক আছে, নাও বডি অ্যান্ড জাইফাইড প্রসেস fuses at 40 and এটা কি ফিউজ? আচ্ছা, and body and manubrium fuses at 60। ঠিক আছে, now you tell me which is which। দাদা এক মিনিট আমাকে দেখতে, হ্যাঁ which is which বল। বাকি তো রিয়েল নেই। আচ্ছা, ওকে ঠিক করে ধর। তো উইচ ইজ উইচ অ্যাসপেক্ট, অ্যান্টেরিয়র কোনটা, পোস্টেরিয়র কোনটা? পোস্টেরিয়র। এন্ড এজ above 60 by जाइफाइड प्रोसेस गॉन, टूट गया होगा। কিন্তু ম্যানুব্রিয়াম যেহেতু ফিউজ করেছে, তো ওই রেসপেক্টে খালি কিন্তু এই বোনটার এজ ইজ 60। ঠিক আছে না? দেখি লোকে হ্যান্ডেল করতে। নাও টেল মি অ্যাবাউট দিস। আর তুই বললি এটা বল, টেল মি অ্যাবাউট দিস। কি তোর চাই? তোকে দেওয়ার নেই, দেবো দেবো, চাপ নেই। নাও টেল এজ। পরীক্ষায় এটাই আসবে তার কোনো মানে নেই, বিকজ আমি দুটো আরো নিয়ে এসেছিলাম, দ্যাট হ্যাজ বিন টেকেন। কিন্তু উপরেরটা ফিউজ হয়নি। সো 40 and 60। যদি এটার সঙ্গে আরো কোনো বোন থাকে তাহলে কোনটা বেশি প্রমিনেন্স পাবে? ধর আমি এটা দিলাম, একটা স্কাল দিলাম, স্কাল দিয়ে স্কাল পাবে, রাইট? ক্লিয়ার? বাট ইউ হ্যাভ টু রাইট বোথ। দুটো লিখে বলবি, তারপর স্কালের তুই অনেক ডাইমেনশন পাবে, তারপর থেকে দুটোকে মিক্স ম্যাচ করে এটা অ্যান্সার পাবে। ঠিক আছে? যদি স্কালে তুই পাস 30 to 60, তখন তুই কি করবি? 40 to 60। ইউ উইল টেক দ্য বেস্ট মিনিমাম ডাইমেনশন, মানে যেটা একদম ক্লোজেস্ট হবে সেটা। ঠিক আছে? এটা হলো বড়দের ক্ষেত্রে, অ্যাডাল্টস। নাও আসি বাচ্চার ক্ষেত্রে। ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট যেটা তুই বললি, কে বললো? অসিফিকেশন সেন্টার, ইউ। ওকে, অসিফিকেশন সেন্টার বাচ্চার ক্ষেত্রে, অসিফিকেশন সেন্টার, and why it is important to identify and why sternum is important in case of বাচ্চা। আমরা পোস্টমর্টম, মানে পোস্টমর্টম বাচ্চারও হয়। ঠিক আছে? আইইউডি বেবিজ হয়, বা রাস্তায় কোনো একটা বাচ্চা পড়ে আছে। তো হাউ ডু ইউ থিঙ্ক উই শুড গো? আচ্ছা, ক্লাস তো সবাই অ্যাটেন্ড করেছিস মোটামুটি, লেকচার কোনো না কোনো তুই অ্যাটেন্ড করেছিস কোনো? প্রথমবার দেখছি। যাই হোক, নেভার মাইন্ড, দের আয় দোস্ত আয়। হ্যাঁ, তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে পোস্টমর্টমের আইডিয়া আছে, হাউ টু অ্যাপ্রোচ, মানে মোটামুটি কমন সেন্সে ক্লাসে মোটামুটি বলেছি। আসবি ক্লাসে? হ্যাঁ, দেখবি? পরে দেখা দেখা যাবে, পরে দেখা যাবে, যখন তোমার 2 বছর আছে তখন হবে হবে। নাও হাউ ডু ইউ থিঙ্ক you should now how do you think you should approach a fetus postmortem? আচ্ছা, আমি বড়দের পোস্টমর্টমের ক্ষেত্রে কি দেখি? আর কিছু কোথায় চলে গেল? why you jump to conclusion? প্রসেস দিয়ে যাও। আচ্ছা, আমি তো ক্লাস, তো ডেথের ক্লাস অনেক হলো, তো পোস্টমর্টমে আমরা কি কি দেখার চেষ্টায় আছি? কজ অফ ডেথ, হ্যাঁ, কজ। জাজের কি দরকার? পোস্টমর্টমটা কেন করছি? ভালো লেগেছে বলে করছি নাকি?
টাইপস অফ পোস্টমর্টম ফার্স্ট ক্লাস। আচ্ছা তোকে ডিটেলস, নো ডিটেলস, স্টে সুপারফিশিয়াল। আমরা পোস্টমর্টমটা, আচ্ছা তোকে ছেড়ার দরকার নেই। আমরা পোস্টমর্টমটা কেন কেন করি ভাই? টাইপস অফ পোস্টমর্টম, কি কি পোস্টমর্টম হয়? মেডিকো লিগাল হয়, প্যাথোলজিক্যাল হয়। ইন ইন্ডিয়া মোস্টলি এক্সেপ্ট আই থিঙ্ক ফোর্ট উইলিয়ামস, আমরা ম্যাক্সিমাম উই ডু মেডিকো লিগাল পোস্টমর্টম। প্যাথোলজিক্যাল মানে ধর এখানে কেউ মারা গেল, এখানে না অন্য কোথাও মারা গেল, সেখানে ডাক্তারবাবু বললেন যে স্যার আমি বুঝতে পারছি না কি হয়েছে, প্লিজ হেল্প। ওনার সঙ্গে আমরা কম্বিনেশন করে উই উইল ট্রাই টু ফাইন্ড আউট দ্য ডায়াগনোসিস, যে কিউ কজ অফ ডেথ। বাট দ্যাট উই ডোন্ট ডু, উই ডু মেডিকো লিগাল পোস্টমর্টম। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই जज वांट्स टू नो क्या हुआ, मरा क्यों, कॉज ऑफ डेथ फर्स्ट, कैसे मरा, मैनर ऑफ डेथ, अब कब मरा, टाइम सिंस डेथ। এই তিনটে প্রশ্ন রোজ চাই, তার জন্য তুই অনেক কিছু দেখছিস, সাপোর্টিভ অনেক তুই গল্প টল্প বলছিস। এরপর আমাকে বলো বাচ্চার ক্ষেত্রে তাহলে আমরা কি কি চাইবো, হোয়াট ডাজ জাজ ওয়ান্টস টু নো। কিন্তু সেটা কি দেওয়া সম্ভব? বাচ্চার ক্ষেত্রে আমরা দিই প্রথম, ফার্স্ট বাচ্চার ক্ষেত্রে আমরা দিই সেটা, ঠিক আছে, ডেড বর্ন না অ্যালাইভ বর্ন, ভায়াবিলিটি অফ, পরে আসবো ওটা ডিটেলস অনেক পরে আসবো, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইন্টারেস্টিং। আরেকটা হচ্ছে ভায়াবিলিটি অফ ফিটাস, মানে জিনিসটা, প্রোডাক্টটা ওয়াজ ইট ভায়াবেল, মানে যেটা মানুষ বলবো না একটা প্রোডাক্ট বলবো। কেন, ওয়াই দ্য ডিফারেন্স? যদি সেটা ভায়াবিলিটি কমে হয় তাহলে কিন্তু অতটা লিগালি প্রবলেম হয় না, ওকে। কিন্তু যদি ভায়াবিলিটি পিরিয়ডের পরে হয় তাহলে কিন্তু লিগালি, যদি হয় কেউ মার্ডার করেছে, একটা প্রেগনেন্ট মাদারকে, মায়ের সঙ্গে পেটে বাচ্চা, সেও মারা গেছে। এখন বাচ্চা যদি ভায়াবিলিটি এজের নিচে হয় তাহলে যে অ্যাকিউজড পারসন, হি উইল বি অ্যাকিউজ অফ অনলি সিঙ্গেল মার্ডার। যদি ফিটাসটা ভায়াবিলিটি পিরিয়ডের পরে হয়, মানে দ্যাট ইজ আ ভায়াবল পিরিয়ড, দেন দ্য অ্যাকিউজড পারসন উইল বি অ্যাকিউজড অফ ডাবল মার্ডার, ডাবল হোমিসাইড। ঠিক আছে, এই জন্য ভায়াবিলিটি, এই জন্য এজ, দ্যাট ইজ ওয়াই এজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন এজ দেখার অনেক কিছু আছে, we will not go into details, but one of the most important thing is ossification center. And ossification center আমরা mainly দেখি sternum, because easy accessibility, আর ankle। ঠিক আছে, অ্যাঙ্কেলের বোনস আমরা পরে বলবো, যখন এক্সরে হবে তখন অ্যাঙ্কেলসের বোনে ওটাকে ডাইসেক্ট করে আমরা ossification center দেখতে পারি। How do an ossification center look? Any idea? Like that, a drop of blood in a drop of milk. বাইরের ব্লুটা কিছু নয়, জাস্ট টু স্ট্যান্ড আউট, কেন চারিদিকটা হোয়াইট বলে, ওই চারিদিকে সাদাটা ধরে নেওয়া ড্রপ অফ মিল্ক, আর লালটা ধরে নেওয়া ড্রপ অফ ব্লাড। সো হাউ অ্যান অসিফিকেশন সেন্টার ইউ ক্যান সি a drop of milk in a drop of blood. ঠিক আছে, দিস ইজ হাউ ইউ উইল সি। এখন যেখানে যেখানে অসিফিকেশন সেন্টার পাবি, উপর থেকে নিচ 5 months অসিফিকেশন সেন্টারে একটা পেলি, 7 month নিচে একটা পেলি, বুঝতে পারছিস তো? 5, 7, 7, 10, তাহলে 10 মাস হলে কত অসিফিকেশন সেন্টার পাবি? 5 এর উপরে একটা পাচ্ছিস, 5টা, ঠিক? 5 হলে 2টো, ম্যানোব্রিয়ামে একটা, তার মানে 5 মাসের পর যদি তোর বাচ্চা থাকে তার মানে তুই এটা ম্যানোব্রিয়ামে কিন্তু পাচ্ছিস, ওকে। আচ্ছা, ভায়াবিলিটি অফ ফিটাস, এনি গেস? ঠিক है ना, but the fact is this Indian as perspective or is this external, মানে বাইরের দেশের পার্সপেক্টিভ? কোন দেশ? ইউকে, ঠিক है ना। ইন্ডিয়ার কোনো পার্সপেক্টিভ ছিল না এই বিষয়ে, সো উই হ্যাড, ওটাকেই আমরা নিয়েছি। তো 27-28 weeks is the viability of fetus. 27 weeks বা 28 weeks কত মাস হচ্ছে? 7, 7 + 28। তো যদি ভায়াবল হয়, যদি নন ভায়াবল ফিটাস হয়, এবার আমি ব্যাক ক্যালকুলেশন করছি, যদি নন ভায়াবল ফিটাস হয়
তাহলে কটা অসিফিকেশন সেন্টার আমার পাওয়ার কথা? নন ভায়াবল খো যাতে হো। ভায়াবল ফিটাস কবে হচ্ছে? 28 ধরে নিচ্ছি। হ্যাঁ, এবার তাহলে ক মাস হচ্ছে 28টা? 7 মাস। তাহলে যদি নন ভায়াবল ফিটাস আমি দেখি তাহলে কতগুলো অসিফিকেশন সেন্টার তার নামে আমরা পাবো? দুটো। যদি ফিটাস ভায়াবল হয় তাহলে দুটোর বেশি। কটা হবে সেটা বললো? দুটোর বেশি বা 3টে মিনিমাম, কেন 6 মাসও তো হতে পারে। ঠিক বোঝা গেল? তার মানে ফিটাসের ভায়াবিলিটি মানে ফিটাসের এজ মানে কতটা ইম্পর্টেন্ট বলতে বুঝতে পারছিস? কেন তোর এই অসিফিকেশন সেন্টারের উপর ডিপেন্ড করে। ছোটা হ্যাঁ ইম্পর্টেন্ট হ্যাঁ ইন কেস অফ ছোটা ছোটা বেবি। তোমার এই অসিফিকেশন সেন্টারের উপর ডিপেন্ড করে। এছাড়া হোয়াট উই ডু, উই লেন্থ মাপি। ওকে, উই মেজার দ্য লেন্থ অ্যান্ড স্কিনের টেক্সচার, যেটা দুটো তিনটে মেপে। বাট আউট অফ অল দোজ ossification centers are very very important. That is why sternum is very important. জন্যই পড়াচ্ছি, ঠিক আছে? তো নাও 10 মাস হলে তুমি পাবে 5টা, আবার বাকি 3 বছরে একটা পাবে, কিন্তু 3 বছর আশা করি কেউ পোস্টমর্টম করার দরকার পড়বে না। তো these are how you will find out age. Clear? Any questions? No. এবার সেক্স কি করে ডিটারমাইন করবে? ভেরি ইজি। কি কি পার্ট আমাকে বল। তিনটে গল্প আছে, তিনটে গল্প কিন্তু একই গল্প বলছে। এই ম্যানুব্রিয়াম আর এই বডি। ছেলেদের ক্ষেত্রে বডিটা বড় হবে, ম্যানুব্রিয়ামটা ছোট হবে। মানে কি, ম্যানুব্রিয়ামের ডাবল বা ইকুয়াল মোর সাইজ হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, আর যদি ডাবলের থেকে একটু ছোট হয় তাহলে সেটা ফিমেল। বোঝা গেল? পুরো বুঝতে পারলি? এনি কোশ্চেন্স? একদম ইজি, চাপ নিয়ে কোনো দরকার নেই। একটা আবার ইন্ডেক্স আছে অনেক রকম, তার মধ্যে একটা স্টার্নাল ইন্ডেক্স। ওই গল্প সেম, 50% হলে ইকুয়াল হতো, মানে 2/1 হতো। মেল যেহেতু বডিটা বড় 46 মানে কম, ফিমেলের যেহেতু বডিটা ছোট ওই জন্য 54। ঠিক আছে না? ওকে। আরেকটা কমপ্লেক্স জিনিস আছে, কমপ্লেক্স না, অ্যাশলে রুল ভারতীয়দের ক্ষেত্রে নয়, কিন্তু একটা পয়েন্ট আছে, পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যদি কারোর ইচ্ছে হয়। তো জন্য অ্যাশলে রুল, মেল 149 মানে লেন্থ, ঠিক আছে? মেলের ক্ষেত্রে 149 আর ফিমেলের ক্ষেত্রে লেস দেন 149, বাট এটা ইউরোপিয়ানদের ক্ষেত্রে। তো দিস ইজ অল অ্যাবাউট স্টারনাম। তো এটাই হলো স্টারনামের ক্ষেত্রে। अब बैठो बैठो, ऐसे कहाँ जा रहे हो, बैठो। हाँ, এবার আমাকে বলো, অন রাখো, কটা বাজে? ফার্স্ট অফ অল মনে দিলে, ঠিক আছে? আমাকে টাইম আছে তো। নাও এবার, আচ্ছা কোনো কোশ্চেন্স? মোটামুটি তোদের কিন্তু বোন শেষ, ঠিক আছে? বোন শেষ, সবই হয়ে গেছে বোনে। ও হ্যাঁ সরি, গুড গুড গুড। আমাকে তুই কথা বল, হ্যাঙ্গিং মানে কি? ভেরি গুড, ঝোলা। হ্যাঙ্গিং না, ঠিক আছে, গুড গুড। হ্যাঙ্গিং মানে ঝোলা। তাহলে হ্যাঙ্গিং এর দুটো কম্পোনেন্ট কি কি হলো বল? দড়ি আর পাখা, লাইগেচার অ্যান্ড সাসপেনশন। ঝুলছে কি করে? ঝুলছে কি করে? ঝুলছে। আচ্ছা, যখন ঝুলছে তার কনস্ট্রিক্টিং ফোর্সটা কি হবে? ভেরি গুড, গ্র্যাভিটি। মানে কিসের গ্র্যাভিটি? গ্র্যাভিটি, গুড গুড অ্যান্সার। কিন্তু কিসের গ্র্যাভিটি তা ও তো দেখা তোর দরকার নেই। কি হয়েছে বল, আমি কোনো মার্কস শুনে দিতে হবে। ভুল অ্যান্সার দিল নাথিং। গ্র্যাভিটি গুড, বাট কোনটা পড়ছে গ্র্যাভিটিতে? ধর এটাকে হ্যাং হয়েছে, তাহলে কি হবে? তাহলে কনস্ট্রিক্টিং ফোর্সটা কি করে কি বোঝা যাবে? দ্য ওয়েট অফ দ্য বডি, ঠিক আছে? ওয়েট অফ দ্য বডি আর ডিগ্রি অফ সাসপেনশন, মানে দড়িটা কতটা ঝুলছে আর বডিটা কতটা ঝুলন্ত অবস্থায় আছে। যদি পুরো বডিটা কোনো গ্রাউন্ডে কোথাও না লেগে থাকে, কোনো বডি পার্ট, তাহলে সেটা হবে কমপ্লিট হ্যাঙ্গিং। যদি কোনো পার্ট কোথাও লেগে থাকে, পা বা একটু ধর হালকা করে এখানেও লেগে থাকে, তাহলে দ্যাট উইল বি পার্শিয়াল। এবার একটা জিনিস আছে, নট। হ্যাঙ্গিং করলে নট দিয়ে দড়িটা বাঁধবে তো, তো জুতো বাঁধিস, নট দিস, হ্যাঁ, তো এরকম নট
তো পজিশন অফ নট দিয়েও হ্যাঙ্গিং এর ডিফারেন্স হয়, টাইপস অফ হ্যাঙ্গিং কি কি? অ্যান্ড অ্যাটিপিক্যাল। টিপিক্যালটা কি? যখন অক্সিপুটে থাকবে টিপিক্যাল, আর অক্সিপুট এদিক ওদিক হলে অ্যাটিপিক্যাল। ঠিক আছে, ডেফিনেশনটা হ্যাঙ্গিং এর বাড়ি থেকে পড়ে নেবে, ঠিক আছে, ভুলবে না। হ্যাঙ্গিং হলে কি কি পাবো? আচ্ছা ঠিক আছে, যখন পুরোটা রিভাইজ হয়ে যাবে। হ্যাঙ্গিং হলে, আচ্ছা প্রথম কথা, হ্যাঙ্গিং গলায় দড়ি হচ্ছে, গলায় দড়ি হয়ে কি হবে? আস্তে লাইগেজের মার্ক হবে। লাইগেজের মার্ক যদি এখানে চাপা দেওয়া হয় তাহলে কি হবে? না না, লাইগেজের মার্কের ডেসক্রিপশন চাইছি না। লাইগেজের মার্ক যদি আমার, আচ্ছা এখানে গলার মধ্যে কি কি আছে? ভাস্কুলেচার, অ্যানাটমি, ক্যারোটিড, ক্যারোটিডটা ভিতরে, ক্যারোটিডের বাইরে জুগুলার ভেন, ঠিক, জুগুলার ভেন, ক্যারোটিড, নার্ভ আছে একটা, কি নার্ভ? ভেগাস। তার মাঝখানে কি হবে? ট্র্যাকিয়া, ট্র্যাকিয়ার পিছনে ইসোফেগাস, তার পিছনে স্পাইনাল কর্ড, এই গল্প। আর চারিপাশে মাসি বলছি, মানে মাসেল আর ফাসিয়া, ঠিক। এখন আমি আস্তে আস্তে কনস্ট্রিক্টিং ফোর্স, গলায় চাপা দেওয়া হচ্ছে, কনস্ট্রিক্ট করছে, ওই জন্য নাম কনস্ট্রিক্টিং ফোর্স। ভর বা ওজন কত মানুষের? জেনারেল ওজন 50 আর 70, তাহলে আস্তে আস্তে ওজন বাড়ছে, কনস্ট্রিক্ট হচ্ছে, কনস্ট্রিক্ট হয়ে ভেনগুলো অবলিটার, মানে কনস্ট্রিক্ট হয়ে গেল, তাহলে আস্তে ভেনাস প্রেশার বাড়লো, ভেনাস প্রেশার বাড়লো, জিভ বেরোবে, ভেনাস প্রেশার বাড়লো, ভেনার প্রেশারটা, ভেনটার প্রেশারটা ব্যাকফ্লো করলো পুরো ভেনাস সিস্টেম, পুরো এখান থেকে তো এসবিসি থেকে নিচে আইবিসি, তারপর উপর থেকে, ওখান থেকে রাইট, তো রাইট থেকে তোর রাইট, তারপর লেফট ইয়েতে, তারপর ওখান থেকে লাংসে পুরো গিয়ে, মানে রাইট থেকে লাংসে, তারপর লেফটে পুরো গিয়ে একটা কনজেশন তৈরি হলো, পুরো চাক্কা জ্যাম, রাইট, পুরো চাক্কা জ্যাম হয়ে গিয়ে ব্লাডটা কিন্তু কনজেস্টেড হয়ে গেল। এরপর ক্যাপিলারিস গুলো তো ব্লাড গেল, ক্যাপিলারি গুলো তো প্রেশার বাড়লো আর ফাটলো, সেটাকে কি বলে? ফুট করে ফাটা না, তো ক্রেপিটাস তো অন্য জিনিস, লাংসে। কে পিছনে অ্যাসফিক্সিয়ার ক্ষেত্রে ফুট করে ফাটলে কি বলে ওটাকে? ফেল করবি, ফেল তো কাকে পড়াবো পরীক্ষায়, কিচ্ছু বলতে পারছিস না, ক্লাসে পড়তে পারছিস, ক্লাসে এসে তুই প্যাথোলজি করছিস। হ্যাঁ, নামটা কি তোর? নাম না, ফাটার নাম, ফাটার নামটা কি? ফুট করে ফাটছে, কি বলেছে তাকে? নিমোনিকটা কি? 3-4 ক্লাস ধরে একই গল্প বলে যাচ্ছি। আচ্ছা কিছু বলছিস? এনি সাজেশন? অ্যান্সার? হেমোরেজ। কি হেমোরেজ? থ্যাংক ইউ, পেটিকেল হেমোরেজ। তাহলে কি হবে? পুট করে ফাটা, পুট, রিমেম্বার পুট, ভাট না পুট, পুট কেন? পুট, ওকে, পুট পেটিকেল। আর পুট কেন? সাইজ 0.12 লেস দেন 2 মিলিমিটার, 2 মোর দেন 2 মিলিমিটার হলে কিন্তু ইকাইমোসিস হবে, পেটে গিয়ে হবে না, ওকে। ওই জন্য পুট, পুট ফর পেটে গিয়ে, হাউ এভার ইউ রিমেম্বার, মনে রাখা নিয়ে কাজ। তো ট্রায়াড ইন কেস অফ অ্যাসফিক্সিয়া হচ্ছে সিসিপি, পেটেকিয়াল হেমোরেজ, ঠিক আছে, বোঝা গেল? তো এটা মোটামুটি প্রেজেন্টেশন, এটা মোটামুটি, বাকি তো তোকে পুরো ক্লাসে দিতে পারবো না এবার, আমি তো এক এক করে জানাস, তুই নাম ওদের কি আছে? পার্সিয়াল, এটা না না, ওটা কমপ্লিট। ও আচ্ছা ঠিক আছে, নিচে দেখি। আচ্ছা এবার আমাকে, ঠিক আছে, আচ্ছা এবার আমাকে বল, এইটা নটার পজিশন থেকে কি? অ্যাটিপিক্যাল, সাইডে আছে স্যার, এটাও অ্যাটিপিক্যাল, এটাও, এটা সব, এটা অ্যাটিপিক্যাল, ওইটা স্যার টিপিক্যাল হতো, এটা লেখা আছে অ্যাটিপিক্যাল, আচ্ছা এবার আমাকে বল, এবার যেটা লেখা নেই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, কিন্তু এটাকে মনে হচ্ছে ওটা কিন্তু থাক, ওটা লাইগেজের মার্ক ধর খালি, আর ধর তুই হ্যাঙ্গিং আছে আর তুই স্ট্র্যাঙ্গুলেশন আছে, ঠিক আছে। তাহলে তাহলে হ্যাঙ্গিং এর ক্ষেত্রে লাইগেজের মার্কটা কি হবে? ফার্স্ট একটা পয়েন্ট বলবি, একটা পয়েন্ট বলবি কি হবে?
প্রমিনেন্ট আর স্ট্র্যাঙ্গুলেশনের ক্ষেত্রে এই পয়েন্টটা না বলার দরকার নেই অতটা, ঠিক আছে? আনটিল আনলেস ইউ রাইটিং এই পয়েন্টটা কখনোই প্রথমে তুই বলবি না। ফার্স্ট পয়েন্ট কি বলবি? হাই আপ না, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড, ফার্স্ট পয়েন্ট কি বলবি? অবলিক। ফার্স্ট পয়েন্ট যখন তুই ডিফারেন্সিয়েট করছিস লাইগেজের মার্কের ক্ষেত্রে তুই বলবি অবলিক, হরিজন্টাল। যাচ্ছে একটু? বুঝতে? ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট স্যার ওই হাই আপ। থার্ড পয়েন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, বোঝা যাচ্ছে? না বুঝতে পারলে বলবি, এততেই তো হয়ে পড়েছে ছেলেপিলেগুলো না। এরপর তুই হাই আপ। আচ্ছা বাবা, হাই আপ, হাই আপ কি? হাই আপ বোঝা কি? না তুমি চুপ করো, ও বলে থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড কার্টিলেজের উপরে হবে। হাই আপ ইজ উইথ রেসপেক্ট টু থাইরয়েড কার্টিলেজ। 80% কেসেস অফ হ্যাঙ্গিং এর ক্ষেত্রে লাইগেজের মার্ক ইজ অ্যাবাভ 80%। তার মানে এই নয় যে হবে না। 20% এর ক্ষেত্রে নিচে বা ইকুয়াল হতে পারে, 15% এর ক্ষেত্রে ইকুয়াল, 5% নিচে। ওকে, তাহলে স্ট্র্যাঙ্গুলেশন ইজ মোস্টলি বিলো। তাহলে কি কি হলো? অবলিক, নন কন্টিনিউয়াস, হাই আপ, নন কন্টিনিউয়াস। ওয়াই নন কন্টিনিউয়াস? কোনটা নন কন্টিনিউয়াস? আছে না, অবলিক যেহেতু নটটা আছে, নটটা নন অবলিকের জন্য নয়। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, যদি নন কন্টিনিউয়াস হয়, নন কন্টিনিউয়াস হতে পারে কি? কি করে স্ট্র্যাঙ্গুলেশন কি করে হবে? টানছো বা কোনো কাপড় চলে এলো বা চুল চলে এলো, অবস্ট্রাক্ট হয়ে গেলে কিন্তু হতে পারে। বোঝা যাচ্ছে তো? In hypertensive urgency or emergency, the drug of choices are রুটটাকে ঠিক করো, কোন রুটে দিতে হবে? আর্জেন্সি, এমার্জেন্সি, আইভি রুটে। আইভি রুটে কোন কোন অ্যান্টি হাইপারটেনসিভ দেওয়া যায় কমনলি? সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, নাইট্রোগ্লিসারিন। These are the drugs used for hypertensive emergency and urgency. Other than that, furosemide can given if there is a concurrent left ventricular failure. We can give that. Calcium channel blocker, nifedipine, commonly given in which route? Sublingually. Clear? Mechanism of action. Now mechanism of action of ACE inhibitor কিভাবে কাজ করবে? ব্লক করবে। তাতে কি হবে? কি বলো? এসি ইনহিবিটর কিভাবে কাজ করবে অ্যাজ এ অ্যান্টি হাইপারটেনসিভ? কোশ্চেনটা আসবে এসি ইনহিবিটর অ্যাজ এ অ্যান্টি হাইপারটেনসিভ। বলো। কি শুধু বিপিটা ফল করে আর কি কি হয়? অ্যালডোস্টেরন কমবে, তার জন্য সোডিয়াম ওয়াটার রিটেনশন। তাহলে বিপি কমবে, কার্ডিয়াক আউটপুট কমবে, সোডিয়াম ওয়াটার রিটেনশন কমে যাবে। ক্লিয়ার? এর সবকটা অ্যাগ্রিগেশন হবে অ্যাজ এ অ্যান্টি হাইপারটেনসিভ। এআরবি কিভাবে কাজ করবে? রিসেপ্টর। হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ বিটুইন এসি এন্ড এআরবি? হুইচ ওয়ান ইজ বেটার? Why? So its side effect profile is better than ACE inhibitor. Side effect profile specifically bradykinin induced dry cough. Clear? Calcium channel blocker, how it acts as an antihypertensive? Now, atrial dilator. Punta. There are dihydropyridine. আর্টারিওলার ডায়ালেটার হলে কি হয়? মানে প্রিলোড কমে না আফটার লোড কমে? আফটার লোড কমবে। তার মানে বিপিতে বিপি রিডিউস হবে ডিউ টু রিডাকশন অফ ডাইলেটেশন অফ পেরিফেরাল, রিডাকশন অফ পেরিফেরাল রেজিস্ট্যান্স বাই ডাইলেটেশন অফ আর্টারিওলস। ঠিক আছে? তাহলে এ হলো, সি হলো। ডি ডায়ুরেটিক। হুইচ ডায়ুরেটিক ইজ প্রেফার্ড অ্যাজ এ অ্যান্টিহাইপারটেনসিভ? থায়াজাইড গ্রুপ। হাউ ইট অ্যাক্টস অ্যাজ অ্যান্টিহাইপারটেনসিভ? হ্যাঁ, কিভাবে কাজ করে? কোশ্চেনটা এটাই আসবে। সোডিয়াম ওয়াটার এক্সক্রিশন করবে ফার্স্ট, এটা ফার্স্ট স্টেপ, ইনিশিয়াল স্টেপ।
বাট ইট ইজ রিব্যালেন্সড হওয়ার পরে কি হবে, যেহেতু টোটাল সোডিয়াম কম হবে, ইন্টারসেলুলার ক্যালসিয়ামের পরিমাণও কমে যাবে। অ্যাজ দেয়ার ইজ ইন্টারসেলুলার ক্যালসিয়াম ইজ রিডিউস, তাহলে কি হবে, মানে টেনশনটা, পেরিফেরাল আর্টেরিয়াল টেনশনটা কমে যাবে, রেজিস্ট্যান্সটা কমে যাবে। সেইভাবে দেয়ার উইল বি এ আফটার লোড, এখানে দরকার নেই, এখানে কি হবে, পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে মানে বিপি কমে যাবে। আমাদের এখানে টার্গেট হচ্ছে বিপি। আফটার লোড প্রিলোড কোথায় ইম্পর্টেন্ট, ইন হুইচ হার্ট ফেলিওর বা অ্যাঞ্জাইনার ক্ষেত্রে, হাইপারটেনশনের ক্ষেত্রে বিপি কমলেই হলো। বিপি কিভাবে কমবে, আর্টেরিওলার ডাইলেটর হলো, সেখান থেকে বিপি কমলো। তাহলে এ সি ডি কিভাবে কাজ করে হলো। এবার হাউ বিটা ব্লকার অ্যাক্টস অ্যাজ অ্যান্টি হাইপারটেনসিভ। বিটা 1 কোথায় থাকে, হার্টে থাকবে, এসএ নোডে। হ্যাঁ, তাতে কি হবে, পুরোটা হাই, তোমাকে কার্ডিয়াক আউটপুট কমে যাবে, তাহলে সেখান থেকে বিপি কমে যাবে। এটাই কমপ্লিট। না, অক্সিজেন ইউটিলাইজেশন অ্যাঞ্জাইনায় চলে যাবে। হাইপারটেনশনে কিভাবে কাজ করবে বিটা ব্লকার, ব্লাড ভেসেলে কি রিসেপ্টর আছে, বিটা 2 কি করে, ওটা ব্লক করলে কি হবে, কনস্ট্যান্ট, তাহলে কি বিপি কি হবে, বেড়ে যাবে, তাহলে ওটা বলা যাবে না। কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার, বিটা 1 হার্টে ব্লক করছে, সেখান থেকে কার্ডিয়াক আউটপুট কমিয়ে বিপি কমাচ্ছে। আর কিছু, দিস ইজ দ্য নেক্সট ইম্পর্টেন্ট। যদি ফুল মার্কস পেতে হয় দুটো পয়েন্ট বলতেই হবে। সেকেন্ড পয়েন্ট ইজ দ্য রেনিন সিক্রেশনের সময় বিটা স্টিমুলেশন হলে রেনিন সিক্রেশন হয়, তাহলে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমের উপরেও বিটা ব্লকার কাজ করে। দেয়ার উইল বি এ significant reduction of renin secretion and that helps reduction of BP subsequently. Clear? দুটো পয়েন্ট তাহলে, বিটা how beta blocker acts as a antihypertensive. Clear? হাইপারটেনশনে এই ফার্স্ট লাইন ড্রাগ কি কি, সেকেন্ড লাইন ড্রাগ কি কি, সেকেন্ড লাইন ড্রাগ কি আছে, বিটা ব্লকার সেকেন্ড লাইন না ফার্স্ট লাইন, বিটা ব্লকার সেকেন্ড লাইন ড্রাগ। এনিথিং এলস, alpha blocker is the antihypertensive, huh? Alpha blocker as an antihypertensive, how it acts, ইনহিবিট করবে, সেখান থেকে ভেসোডাইলেশন হবে, তাহলে ইট ইজ এ ভেসোডাইলেটর, তাই তো। কোনখানে ফিওক্রোমোসাইটোমায় কি ড্রাগ দেওয়া হবে, ফেনক্সিবেনজামিন। ফিওক্রোমোসাইটোমায় কিভাবে প্রেজেন্ট করবে, প্রেজেন্ট কার্সিনয়েডের সাথে ফিওক্রোমোসাইটোমা, হাই বিপি হবে, প্যালপিটেশন হবে, ক্যাটেকোলামাইন বেড়ে থাকবে। এটাতে বিটা ব্লকার দেবে না আলফা ব্লকার দেবে, বিটা ব্লকার দেওয়া যায় কখন, after giving alpha blocker. Why? If there is, if we give beta blocker before the alpha blocker, what happen, all the beta 1 will be blocked, but there will be significant amount of catecholamine which stimulate alpha 1. If there is a stimulation of alpha 1, what happen, vasoconstriction, there may be surge of BP. So in case of pheochromocytoma, we can give beta blocker, but there should be a pre-treated with alpha blocker. ঠিক আছে, তাহলে হাইপারটেনসিভ এমার্জেন্সিতে কি কি ড্রাগ দেবে, এমার্জেন্সি আর্জেন্সি, কিভাবে ক্লিনিক্যাল ফিচারটা কি দেবে, সোডিয়াম নাইট্রোসাইড, সোডিয়াম নাইট্রোগ্লিসারিন, হাইড্রালাজিন দিতে পারে, তার সাথে হচ্ছে ফ্রুসেমাইড। ইফ দেয়ার ইজ এলভিএফ, কি ক্লিনিক্যাল পিকচারটা কি থাকবে, হাই বিপি, এসবিপি মোর দ্যান 180, 200, 220, and there will be some end organ failure. What are the end organ failure? Kidney, eye, and CVA type of features. Now the question came,
if the patient having a CVA, that is hemorrhagic CVA, with a BP of more than 200, so what is the drug of choice? Nimodipine, not the first drug. Nimodipine is used in a subarachnoid hemorrhage, but if it is an intracranial hemorrhage, if it is an intraparenchymal hemorrhage, your target will be reduce the BP with sodium nitroprusside rather than GTN, because GTN can increase the bleeding. So in that case, the drug of choice will be sodium nitroprusside. And what will be our target to reduce the BP in 140? 140. Not more than 20% in 24 hours. Our target will be not more than 20%, some books 25% in first 24 hours. Clear? The target ki drug debe আর কিভাবে ক্লিনিক্যাল ফিচার্সটা থাকবে, ঠিক আছে? তো তাহলে মেকানিজম অফ অ্যাকশন অফ ACE ইনহিবিটর, ARB, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, স্পেসিফিক্যালি থায়াজাইড. Next one is and beta blocker, alpha blocker. Beta blocker, alpha blocker. How it acts as an antihypertensive. Why we use alpha blocker before beta blocker in pheochromocytoma? What are the drugs used in hypertension in pregnancy? What are the drugs contraindicated? Contraindicated in hypertension in pregnancy. Clear? আর hypertensive urgency emergency তে কি ড্রাগ দেবে? আর্জেন্সি ইমার্জেন্সিতে কি ড্রাগ দেবে, কোন রুটে দেবে? ল্যাবেটোলল দিতে পারবে না? পারবে না? দিতে পারবে, ইন্ট্রাভেনাস ল্যাবেটোলল. এনআরএফ প্রিলেট, নট এনআরএফ পিল, প্রিলেট. It can be given in which route? It is an intravenous route, parenteral route. এনআরএফ পিল কিন্তু ট্যাবলেট হয়. এনআরএফ প্রিলেট is a parenteral drugs. Clear? মোটামুটি হার্ট ফেলিওরে কি কি অ্যান্টিহাইপারটেনসিভ? হার্ট ফেলিওর with hypertension, ACE, ARB, beta blocker, diuretics, and spironolactone. Now, in diuretics, thiazide is a antihypertensive. What are the drugs? Which diuretics is preferred in LVF? LVF, furosemide. Acute congestive cardiac failure, left ventricular failure, pulmonary edema. তিনটেই কিন্তু কি বোঝায়? এগুলো বলে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর বা অ্যাকিউট কনজেস্টিভ হার্ট ফেলিওর বা পালমোনারি এডিমা, মানে এগুলো অ্যাকিউট. নাও নেক্সট কোশ্চেন ইজ দ্যাট শুড উই ইউজ বিটা ব্লকার হাইপারটেনশন? এটা মোটামুটি কভার করতে হবে, ঠিক আছে? এবার নেক্সট হচ্ছে অ্যানজাইনা. অ্যানজাইনা কত রকমের আছে? ফার্স্ট লাইন, হ্যাঁ, কি কি ভ্যারিয়েন্ট কি কি আছে? ভ্যারিয়েন্ট কি কি টাইপের হয়? স্টেবল, আনস্টেবল. ভেরি গুড. তা হোয়াট আর দ্য ফার্স্ট লাইন অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগ অর ড্রাগ ইউজড ইন অ্যানজাইনা? হ্যাঁ, নাইট্রেটস, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, হ্যাঁ, এসি ইনহিবিটর. ফার্স্ট লাইন হ্যাঁ, বিটা ব্লকার. তার মানে কি হচ্ছে? নাইট্রেট, ফার্স্ট লাইন ড্রাগ ইজ নাইট্রেট along with calcium channel blocker and beta blocker. Now next question, beta blocker is contraindicated in which type of angina? Variant angina. Very good. Why? Variant angina. In variant angina, their pathology or pathophysiology is vasospasm. It is a vasospasm. And beta blocker, how it acts as an anti-anginal drug?
beta 1 reduction the cardiac work by reducing heart rate and cardiac output. By reducing that, the oxygen consumption will be less, but it is no action against the vasodilatation of the coronary artery. So it is not effective in case of variant angina. They explain why beta blocker is not used in variant angina. Now the main drug is nitrate. How it acts in angina? How it acts in না ফার্স্টে কিভাবে কাজ করে? একটা আছে মলিকুলার লেভেল, একটা আছে হিমোডাইনামিক লেভেল। মলিকুলার লেভেলটাকে বলো কিভাবে ভেতরে আসেন ওইখানটায় সিজিএমপি, তারপর মিডিয়াম লাইট চেন কাইনেজ, সেখানে সাথে ক্যালসিয়ামের বন্ডিং, সেখানে হেল্প করে তাহলে কি রিল্যাক্সেশন হচ্ছে। এইবার হচ্ছে নেক্সট পয়েন্ট হচ্ছে কোন টাইপের ভেসেলস এটা করে, কোন টাইপের ভেসেলসে? করোনারি আর্টারি আর হ্যাঁ স্কেলিন ভেসেলসে বলছি, কোন ভেসেলসে? একটা করোনারি আর্টারি, নেক্সট ওয়ান ইজ হ্যাঁ না আর্টারিওলে করে না ভেনে করে? তাহলে করোনারি আর্টারিতে করে আর পেরিফেরাল ভেনে করে দুটো, একটা করোনারি আর্টারি একটা পেরিফেরাল ভেন। করোনারি আর্টারিতে করলে কি হবে? আর ডাইলেট হবে, তাহলে কি হবে? ব্লাড ফ্লো বেড়ে যাবে। তার সাথে আরেকটা কথা লিখতে হবে, রিডিস্ট্রিবিউশন অফ ব্লাড, মানে কি হবে? যেখানে ইসকেমিক এরিয়াতে বেশি ব্লাড যাবে রাদার দ্যান হেলদি এরিয়া, তাহলে কি হবে? এটা কি করবে? তাহলে বেশি ব্লাড যাবে, বেশি অক্সিজেন যাবে, চেস্ট পেন বা অ্যাঞ্জাইনা কমাবে। এটা কি হবে? করোনারি আর্টারি ডাইলেটেশনের জন্য। নাম্বার 1। নাম্বার 2, দে অলসো ডাইলেট দ্য পেরিফেরাল ভেন। তাহলে কি হবে? প্রিলোড কমবে, প্রিলোড কমলে অক্সিজেন ডিমান্ড কমবে, ওয়ার্কলোড কমবে সেখান থেকেও। তাহলে অক্সিজেন যে ডিমান্ড কমার মানে চেস্ট পেন কমা, ঠিক আছে? তো প্যাথোফিজিওলজি রিভার্স হচ্ছে। তাহলে কি কি লিখতে হলো? ফার্স্ট পয়েন্ট হবে কিভাবে নাইট্রিক অক্সাইড তৈরি হয়ে সেখান থেকে ডাইলেট করছে ভেসেলস। নাম্বার 2 হচ্ছে কোন কোন ভেসেলস ডাইলেট হবে, কোন কোন ভেসেলস? করোনারি আর্টারি আর পেরিফেরাল ভেন্স। করোনারি আর্টারি ভেসেলস ডাইলেট হওয়ার ফলে কি হবে? ইসকেমিক এরিয়ায় বেশি ব্লাড ফ্লো হবে ডিউ টু রিডিস্ট্রিবিউশন। আর কি হবে? প্রিলোড কমবে ডিউ টু পেরিফেরাল ভেসোডাইলেটেশন। ক্লিয়ার? এইভাবেও অ্যাজ এ অ্যান্টি অ্যাঞ্জাইনাল কাজ করছে। নেক্সট হচ্ছে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। বলো কি কি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে? হ্যাঁ, বিএইচপি আর নন বিএইচপি কিভাবে কাজ করে? লাইট চেন কাইনেজ, মায়োসিন লাইট চেন কাইনেজের সাথে ক্যালসিয়াম আর নাইট্রিক অক্সাইড বাইন্ড করে ওটা কন্ট্রাকশনটা কমিয়ে দেয়, তারপরে ডাইলেটেশন হবে। এবার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কিভাবে কাজ করবে অ্যাঞ্জাইনায়? হ্যাঁ, কোন 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 ভেসেলসে? এক্ষুনি বলেছে, হ্যাঁ আর্টারিওলে তাহলে ডাইলেট হলো, তার সাথে কিছু করোনারি আর্টারিও ডাইলেট হয়। এটা কে করে? কোন টাইপের? ডিএইচপি। নন ডিএইচপি কে? ভেরাপামিন ডিলটিয়াজিন। কিভাবে কাজ করে? ডাইরেক্ট কার্ডিয়াক অ্যাক্টিভিটি আছে, রেট কমিয়ে ওরা করবে। আর হিমোডাইনামিক্যালি আফটার লোড কমিয়ে কে করবে? ডিএইচপি। নিফেডিপিন আর্টারিওলার ডাইলেট করে আর ভেরাপামিল ডিলটিয়াজিন ডাইরেক্টলি কার্ডিওসিলেক্টিভ হার্ট রেট কমিয়ে করবে। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে কিভাবে নাইট্রেটস অ্যাজ এ অ্যান্টি অ্যাঞ্জাইনাল, বিটা ব্লকার অ্যাজ এ অ্যান্টি অ্যাঞ্জাইনাল, আর 3 নম্বর হচ্ছে বলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। দিজ আর দ্য ফার্স্ট লাইন্স ড্রাগ। ঠিক আছে? এবার হচ্ছে স্টেবল অ্যান্ড আনস্টেবল অ্যাঞ্জাইনা। আর হ্যাঁ বলো, তুমি কিছু বলবে? একটু সামনে আসো না, দূর থেকে শুনতে পাই না, বয়স হচ্ছে তো। রোল অফ ক্যালসিয়াম,
বুঝতে পারছি না, বলো। ক্যালসিয়াম না, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ক্যালমোডিউলিন বলতে পারো। ঠিক আছে, বলতে পারো, ওখানে বসো না, অসুবিধা নেই। আচ্ছা, স্টেবল আনস্টেবল অ্যাঞ্জাইনার মধ্যে ম্যানেজমেন্টে কি ডিফারেন্স আছে? না প্লেটলেট, প্লাক, প্লাক, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ম্যানেজমেন্টে মানে ট্রিটমেন্টের জন্য কি আলাদা করবে? নট অনলি অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, অ্যান্টিপ্লেটলেট ড্রাগস আর ম্যান্ডেটারি ফর আনস্টেবল অ্যাঞ্জাইনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিউয়ার ড্রাগস আসবে তো, বসো, চাপ নিচ্ছ কেন? আর আনস্টেবলের সাথে মায়োকার্ডিয়াল ইনফাকশন, এটা কি ডিফারেন্স হবে ম্যানেজমেন্টে? লো মলিকুলার ওয়েট হেপারিন কি ম্যানেজমেন্ট? হ্যাঁ, অ্যাসপিরিন তো দুটোতেই দেবে, আনস্টেবলেও দেবে, মায়োকার্ডিয়াল ইনফাকশনেও দেবে। স্ট্যাটিন, thrombolytics are the main culture. Thrombolytics or revascularization is important for AMI, but it is not important, it is not recommended for unstable angina. Stable আর unstable এর মধ্যে ম্যানেজমেন্টের পার্থক্য কি? অ্যান্টিপ্লেটলেট আর স্ট্যাটিন। আর আনস্টেবল আর মায়োকার্ডিয়াল ইনফাকশনের মধ্যে রিক্যানালাইজেশন বাই পিসিআই, পারকিউটেনিয়াস করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি ইন্টারভেনশনস or থ্রম্বোলাইসিস। ঠিক আছে, আচ্ছা ইএমআই এর ম্যানেজমেন্ট কেউ বলতে পারবে পুরোটা? হ্যাঁ, কে বলবে বলো? হ্যাঁ না, প্রথম থেকে বলো, তুমি দাঁড়িয়ে বলো। অ্যাডমিট করবে, ময়েস্ট অক্সিজেন, মরফিন লাস্টে দেবে, চ্যানেল করবে না করবে না? কটা চ্যানেল করবে, কেন? ঠিক আছে, তারপরে বলো। মরফিন দেবে না দেবে না? মরফিন দেবে। মরফিন দেওয়ার আগে কি কোনো ড্রাগ দেবে? অনডেনসেট্রন দিতে হবে, কেন? মরফিন ক্যান ইনডিউস ভমিটিং। মরফিন, নাও নেক্সট কোশ্চেন ইজ দ্যাট হাউ মরফিন হেল্পফুল ইন ফার্স্ট কি কারণ? visceral pain, it is reduce the visceral pain, pulmonary to systemic circulation, মানে তিনখানা কারণ। এক নম্বর হচ্ছে it acts very good analgesic as a visceral analgesic. Number 2, it reduce the anxiety. By reducing anxiety কি হবে? অক্সিজেন কনজাম্পশন উইল বি লেস, তা হার্ট ফেলিওরের দিকে বা অ্যাঞ্জাইনা যে চেস্ট পেন সেগুলো কম হবে। আর থার্ড ওয়ান ইজ শিফটিং অফ পালমোনারি ইডিমা টু দ্য সিস্টেমিক সার্কুলেশন। এটা হচ্ছে মরফিনের জন্য, বুঝতে পারো। তারপরে হচ্ছে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ দিতে হবে। কি কি অ্যান্টিপ্লেটলেট ড্রাগ দেবে? হ্যাঁ, কত ডোজটা কত? লোডিং ডোজ দিতে হবে 325 আর 300 মিলিগ্রাম অফ ক্লোপিডোগ্রেল, তার সাথে 80 মিলিগ্রাম অফ অ্যাটরভাস্ট্যাটিন। ক্লিয়ার? লোডিং ডোজ দিলে, দেওয়ার পরে কি করবে এবার? এদিকে ইসিজি আর কার্ডিয়াক ইয়ে করে কনফার্ম হয়ে যাওয়ার পরে কিন্তু এগুলো করছো। তারপর নেক্সট হচ্ছে বিপি দেখে ঠিক করতে হবে একে নাইট্রেট দেওয়া যাবে কিনা। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে তোমার ফেসিলিটি আছে কিনা যে পারকিউটেনিয়াস করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করে অ্যাঞ্জিওপ্লাস্টি করা যাবে কিনা। আর না হলে তোমাকে কি হবে? স্টেপটোকাইনেস দিতে হবে। আর নেক্সট ডে থেকে কি দেবে? হ্যাঁ, লো ডোজ হেপারিন। আর একটা কি দিতে হবে? এসি ইনহিবিটর, এআরবি, বিটা ব্লকার, এগুলো দেওয়া যাবে কিনা। যদি বিপি বেশি থাকে এগুলো দিতে হবে। কেন? টু প্রিভেন্ট রিমডেলিং। What are the drugs that can prevent remodeling? ফার্স্টে এসিএআরবি, তারপরে হচ্ছে বিটা ব্লকার, তারপরে হচ্ছে স্পাইনোনোল্যাকটোন। এই তিনটে ড্রাগের নাম বলতে হবে। এসিএআরবি, বিটা ব্লকার, স্পাইনোনোল্যাকটোন।
they prevent remodeling of myocardium. Clear? তাহলে অ্যাঞ্জাইনা থেকে what are the first line anti-anginal drugs? তারপরে হচ্ছে what are the mechanism of action of nitrate, calcium channel blocker or beta blocker in angina. তারপরে হচ্ছে স্টেবল আর আনস্টেবল অ্যাঞ্জাইনার মধ্যে ম্যানেজমেন্টের কি ডিফারেন্স? প্যাথোফিজিওলজি না, ম্যানেজমেন্টে তুমি ডায়াগনোজড হয়ে গেছে আনস্টেবল অ্যাঞ্জাইনা, কি ড্রাগ বেশি বা কম দেবে? আনস্টেবলের সাথে মায়োকার্ডিয়াল ইনফাকশনের ম্যানেজমেন্টের কি ডিফারেন্স? নাও হোয়াট আর দ্য রোল অফ অ্যান্টিপ্লেটলেট? Role of low dose antiplatelet along with lipid lowering agent helpful to prevent plaque in case of specifically in case of unstable angina, and which is more towards the myocardial infarction. Myocardial infarction management ECG তে কি চেঞ্জ থাকবে? আনস্টেবলটাকেই ম্যানেজমেন্টটাকে নন স্টেমি বলছি, ঠিক আছে? এগুলো তো তিনটে ড্রাগ হলো। আচ্ছা, চারটে নিউয়ার ড্রাগ। র্যানোলাজিন কিভাবে কাজ করছে? নিকোরান্ডিল কিভাবে কাজ করে? ওপেনার। আর একটা ড্রাগের নাম বলো যেটা পটাশিয়াম চ্যানেল, হ্যাঁ কোনটা? ইভাব্রেডিন বলতে পারো হার্টের কোন এসএ নোডের উপর কাজ করে? সোডিয়াম চ্যানেলের উপর কাজ করে। আচ্ছা, ভেরি গুড। আর ট্রাইমেটাজিডিন এটা কিসে কাজ করে? হ্যাঁ, মেটাবলিক মডুলেটর, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন মডুলেটর। এই চারটে ড্রাগ হচ্ছে নিউয়ার অ্যান্টি অ্যাঞ্জাইনাল ড্রাগ। মেকানিজম অফ অ্যাকশন এক লাইন করে হলেও মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, পটাশিয়াম চ্যানেলের উপর কাজ করে এমন আরেকটা ড্রাগের নাম বলো তো। হয়তো হয়ে গেল, ওটা ছাড়া বলো। মিনক্সিডিল, ভেরি গুড। আর কোথায় মিনক্সিডিল কোথায় ইউজ হয়? অ্যালোপ্লেসিয়া, ভেরি গুড। আর 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 সালফোনিউরিয়া কিসে কাজ করে? সালফোনিউরিয়া হ্যাঁ, কিভাবে কাজ করে? পটাশিয়াম চ্যানেলের উপরে কাজ করে বলছি, মানে ইট ইজ এ, হ্যাঁ ইনহিবিট করে কিন্তু পটাশিয়াম চ্যানেলের উপর কাজ করে না। এমসিকিউ আসতে পারে, হোয়াট ফলোইং ড্রাগস নট এফেক্টিভ অন পটাশিয়াম চ্যানেল, তার মধ্যে এগুলো আসবে। হ্যাঁ, মিনক্সিডিল ফাংশন আগে অ্যান্টি অ্যাঞ্জাইনাল অ্যান্টি হাইপারটেনসিভ হিসাবে তৈরি হয়েছিল, কিন্তু এখন অ্যালোপ্লেসিয়া ইউজ হয়, ঠিক আছে? ভেসোপ্যাস্টিক অ্যাঞ্জাইনা কি আরেকটা নাম কি? প্রিঞ্জমেন্টার। কি ড্রাগ দেবে তাতে? Fringe metal variant angina, what is the drug of choice? Nitrates. সবকটা অ্যাঞ্জাইনা ড্রাগ অফ চয়েস নাইট্রেটস, ঠিক আছে? কন্ট্রা ইন্ডিকেটেড হচ্ছে বিটা ব্লকার ইন ভ্যারিয়েন্ট অ্যাঞ্জাইনা, ক্লিয়ার? তাহলে নাইট্রেটস আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার সব সেটা অ্যাজ এ সেকেন্ড লাইন ড্রাগ। ফার্স্ট প্রথমে যখনই বলবে হোয়াট আর দ্য ড্রাগ অফ চয়েস, কনসেন্ট্রেট অন দ্য ফার্স্ট লাইন ড্রাগ। নাও হার্ট ফেলিওর, দুটো হার্ট ফেলিওরে কয়েকটা টার্ম মনে রাখতে হবে। একটা হচ্ছে এলভিএফ, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, পালমোনারি ইডিমা। এইগুলো সবকটার মানে হচ্ছে অ্যাকিউট হার্ট ফেলিওর। আর দেয়ার ইজ অ্যানাদার টার্ম ইজ ক্রনিক হার্ট ফেলিওর। তা হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ বিটা ব্লকার ইন হার্ট ফেলিওর? কোন হার্ট ফেলিওরটা বিটা ব্লকার দেওয়া যায়? ইফ ইট ইজ নন ডিকম্পেনসেটেড অর তার মানে ক্রনিক, যেটা স্টেবল পেশেন্ট, অ্যাকিউট নয়, সেটাতে বিটা ব্লকার দেওয়া যায়। তাহলে বিটা ব্লকার অ্যাজ এ অ্যান্টি হাইপারটেনসিভ, বিটা ব্লকার ইন অ্যানজাইনা, বিটা ব্লকার অ্যাজ এ ইন এ হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর যখনই বলবে ফার্স্ট লাইন কি লিখবে? ইট ইজ নট রেকমেন্ডেড ইন ডিকম্পেনসেটেড অর অ্যাকিউট হার্ট ফেলিওর। তারপরে কিভাবে কাজ করে?
আর হচ্ছে কার্ডিয়াক গ্লাইকোসাইড আর ডায়ুরেটিক্স। হোয়াট আর দ্য ডায়ুরেটিক্স ইজ প্রেফার্ড ইন হার্ট ফেলিওর? স্পাইরোনোল্যাকটোন, ফুসেমাইড। স্পাইরোনোল্যাকটোন কোথায় কোথায় ড্রাগ অফ চয়েস? কোথায় কোথায় স্পাইরোনোল্যাকটোন কোথায় দেওয়া হয়? হ্যাঁ না, কোন টাইপের ইডিমা কমানোর জন্য? সিরোসিস অফ লিভারে দেওয়া হয়, সিরোসিস অফ লিভারে। আর যদি কোথাও দেখা যাচ্ছে ডায়ুরেটিক্স দিয়ে হাইপোক্যালিমিয়া হচ্ছে, তখন কনকারেন্ট ইউজ হচ্ছে, কিন্তু ইট ইজ এ ডায়ুরেটিক অফ চয়েস অফ সিরোসিস অফ লিভার। আচ্ছা, অ্যাসাইটিস মানে কি? না, অ্যাসাইটিস মানেটা কি? অ্যাসাইটিস মানে হচ্ছে ফ্রি ফ্লুইড ইন পেরিটোনিয়াম। ইট ক্যান বি ডিউ টু আ লিভার ফেলিওর, ডিউ টু a kidney failure, due to a heart failure, but more commonly we counter it in clinical situation due to the liver failure or cirrhosis of liver. In that situation we preferred spironolactone over other diuretics. So in case of pulmonary edema, drug of diuretic of choice is furosemide. In hypertension, diuretic of choice is thiazide. In case of cirrhosis of liver, spironolactone. In case of cerebral edema, mannitol. In case of mountain sickness, very good. So how diuretic, or in this case loop diuretic, acts as a in case of congestive cardiac failure. Congestive cardiac failure, how furosemide acts? হলো, তারপরে কি বার করবে? হ্যাঁ, তাতে পালমোনারি ইডিমা কমবে কি করে, বা হার্ট ফেলিওরে কিভাবে কাজ করবে? অসমোটিক ডায়ুরেটিক্স। অসমোটিক ডায়ুরেটিকের নাম কি? ম্যানিটল দেওয়াই যাবে না এখানে। সোডিয়াম, পটাশিয়াম আর ওয়াটার বের করে দিল, তারপরে কি লাভ হবে? পিলোড কমিয়ে, পিলোড কমালে একই হার্ট ফেলিওর হচ্ছে, তাতে কার্ডিয়াক আউটপুট কমিয়ে দিচ্ছ, তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, আবার রিমডেলিং পর্যন্ত এখন যাবে না, এখন পেশেন্টটাকে বাঁচাতে হবে, তারপরে রিমডেলিং কি হবে? যদি কি লাভ হবে? আমাকে প্রিলোড কমে কার্ডিয়াক আউটপুট কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে গেলে পেশেন্ট আরো হার্ট ফেলিওরে চলে গেল, তাহলে কি বলতে হবে? হ্যাঁ হ্যাঁ বলো। ওয়ার্কলোড, how furosemide acts in acute congestive heart failure. Prostaglandin is the main point, and there is a shift of pulmonary fluid to the system, vasodilation of the vessels of the কোথাকার পালমোনারি সিস্টেম। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি প্রিলোড কমেও কি হবে, ওরা স্টার্লিংস লয় কি বলেছে, ফিজিওলজিক্যাল রেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে। ফেলিওর মানে ফিজিওলজিক্যাল রেঞ্জের বাইরে চলে গেছে, আমরা যদি ফিজিওলজিক্যাল রেঞ্জের মধ্যে নিয়ে আসতে পারি প্রিলোডটাকে, তাহলে হার্ট ঠিকভাবে কাজ করতে পারে। তাহলে যখনই কোনো ড্রাগ হাউ ইট অ্যাক্টস ইন হার্ট ফেলিওর, তখন মনে রাখতে হবে স্টার্লিংস লতে এসে ফিজিওলজিক্যাল রেঞ্জে চলে আসতে হবে, এই কথাটা মনে রাখতে হবে। যখন আমরা অ্যানজাইনা করব, তখন কি করতে হবে? লাস্ট পয়েন্টে ভাবতে হবে অক্সিজেন ডিমান্ড সাপ্লাইয়ের মধ্যে কিভাবে আমরা অক্সিজেন সাপ্লাই বেশি করছি বা ডিমান্ড কমাতে পারছি। আর যখন হার্ট ফেলিওর হবে তখন কি বলবো? ফিজিওলজিক্যাল রেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে স্টার্লিং রয়, যার ফলে তারপরে যখন ইডিবি মানে এন্ড ডায়াস্টলিক ভলিউম বাড়লে আউটপুট বাড়বে। হার্ট ফেলিওর কেন হচ্ছে? একটা ফিজিওলজিক্যাল রেঞ্জের পরে যদি তারপরেও
লেফট ভেন্ট্রিকুলার ডায়ালেটেশন হয় তখন আর যেমন একটা রাবারকে টানতে টানতে যা হয়, তারপরে আর নর্মালি কি হয়, যতটা ডায়ালেটেশন হবে ততটা কার্ডিয়াক আউটপুট হবে, কিন্তু প্যাথোলজিক্যাল রেঞ্জে চলে গেলে মানে ফিজিওলজিক্যাল রেঞ্জের পরে চলে গেলে তখন আর এই স্টার্লিংস ল মানে না। তাহলে যখনই আমরা এটাকে স্টার্লিংস ল এর মধ্যে আনতে পারবো তখন আমরা আবার ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট করতে পারবো। ক্লিয়ার? প্রিলোড রিডিউসড so that the end diastolic volume comes under the Starling's law in the physiological range. Clear? So what are the drugs used in LVF or CCF? Ki drug used hoy? Furosemide, dopamine, dobutamine can be used. Huh? Very good. BNP analog ki naam? হ্যাঁ হ্যাঁ, এক মিনিট ওকে বলবে, হ্যাঁ ওগুলো করে। এসি এআরবি, হ্যাঁ নেপ্রিলাইজিং এজেন্ট। আমাকে বলো অ্যামরিনন কিভাবে কাজ করে? অ্যামরিনন, ইনোডাইলেটার্স, ionodilators কিভাবে, how it acts? Ionodilators, how it acts? Cardiac glycoside আলাদা, it inhibits phosphodiesterase 3, phosphodiesterase 5 কে sildenafil, phosphodiesterase 4 কে theophylline, non specific, ঠিক আছে, দ্যাট ইজ দ্য নন স্পেসিফিক 4। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ফসফোডাইএস 3 ইনহিবিট করে কি করে, দে আর ইনোডাইলেটর, মানে আয়নোট্রপিক এফেক্ট ইন দ্য মায়োকার্ডিয়াম, হোয়ারাস ভেসোডাইলেটর, তার মানে কি হবে, কার্ডিয়াক আউটপুটও বাড়লো, ভেসোডাইলেট করবে বলে পেরিফেরাল রেজিস্ট্যান্স কমলো সেখানে, তার মানে পেরিফেরাল অর্গানে ব্লাড সাপ্লাই ভালো হলো। অ্যামরিনন, হ্যাঁ বল, ইন অ্যামরিনন এখন নতুন। These are the mechanism of action is phosphodiesterase 3 inhibitor, phosphodiesterase 5 inhibitor is sildenafil, phosphodiesterase 4 non-specific inhibitor is theophylline. The difference is that beta agonist is used in acute heart failure, whereas beta blocker is used in chronic compensatory heart failure. মেকানিজম অফ অ্যাকশন এটা তো সবাই পড়েছে, এটা বলতে হবে না। গ্লাইকোসাইড কিভাবে কাজ করে, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস কে বন্ধ করে, সোডিয়াম কনসেন্ট্রেশন বাড়ে, সোডিয়াম কনসেন্ট্রেশন বাড়ার ফলে ইনহিবিট করে সোডিয়াম ক্যালসিয়াম যেটা এক্সচেঞ্জারটাকে, তারপরে ক্যালসিয়াম ইন্টারসেলুলার ক্যালসিয়াম বাড়ে না কমে, বাড়ে, এবং তার সাথে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকেও ক্যালসিয়াম চলে আসবে, দিয়ে ক্যালসিয়াম যেহেতু বাড়ে তারপরে ক্যালসিয়াম থেকে মায়োসিন লাইট চেইন কাইনেজ। আচ্ছা, বিটা এইচএফ কিভাবে করে, 4টে পয়েন্ট আছে, এই 4টে পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে। এই ডিক্রিজ হার্ট রেট, আপ রেগুলেট বিটা রিসেপ্টর, যা এটা কমাবো, রিমডেলিং ইনহিবিশন, রিমডেলিং ইনহিবিশন, এন্ড হচ্ছে দেয়ার ইজ এ ইনডিউস অ্যাপোপ্টোসিস, সেটাকেও কমাবে। তার মানে 4টে জিনিস, এই 4টে পয়েন্ট, বিটা ব্লকার ইন হার্ট ফেলিওর, বিটা ব্লকার ইন হার্ট ফেলিওর, রিডিউস হার্ট রেট, আপরেগুলেট দ্য বিটা রিসেপ্টর, অ্যাপোপ্টোসিস ইনহিবিশন, রিমডেলিং ইনহিবিশন, 4টে। হার্ট রেট কমানো, অ্যাপোপ্টোসিস কমানো, রিমডেলিং কমানো, আপ রেগুলেশন অফ বিটা ব্লকার। বিটা ব্লকার ইন হার্ট ফেলিওর, বিটা ব্লকার ইন হাইপারটেনশনে কি কি লিখতে হবে, হাইপারটেনশনে সবকটা কিন্তু এক না, কার্ডিও মানে কার্ডিয়াক আউটপুট কমাবে ডিউ টু ব্লকেজ অফ বিটা 1, আর রেনিন রিলিজ ইনহিবিশন ডিউ টু বিটা 1 ব্লকেজ।
বাইপাইরিডিন এটা হয়ে গেছে। অ্যান্টি অ্যারিথমিকে সাধারণত খুব বাজে কোশ্চেন না হলে আসে না, তবে এমসিকিউ বা ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে। অ্যাটলিস্ট ক্লাসিফিকেশনটা একটু মনে রাখতে হবে। 1 A B C তিনটে হলো। তারপরে হচ্ছে 2 তে মনে রাখবে বিটা ব্লকার এক্সেপ্ট সোটালল। সোটালল ইজ ইন দ্য 3। দেন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ভেরাপামিল টিলটিয়াজিম কোথায় আছে 4 এ। তাহলে অ্যামিওডারন গ্রুপ অফ ড্রাগ ইজ দ্য ক্লাস 3। অ্যামিওডারন ইজ দ্য ক্লাস 3। তাহলে 1 এর মধ্যে তিনখানা ভাগ আছে, 1 A B C। বি তে মনে হবে লিগনোকেন ইজ দ্য বি, লিগনোকেন ইজ ইন দ্য বি, প্রোরফোপেন অ্যান্ড ফ্লেকানাইড ইজ ইন দ্য সি। তাহলে কুইনিডিন, প্রোকেনামাইড, ডাইপাইজোমাইড এগুলো হচ্ছে 1A। তাহলে 1A B C। 1B তে কি আছে লিগনোকেন, এ তে কি আছে কুইনিডিন প্রোকেনামাইড, ফ্লেকানাইড আছে সি তে। 2 নম্বরটা কি বিটা ব্লকার এক্সেপ্ট সোটালল। সি তে কি মানে ওপেনার ব্লকার আর অ্যামিওডারনস, অ্যামিওডারন গ্রুপ অফ ড্রাগ। দেন ক্যালসিয়াম চ্যানেল, ক্যালসিয়াম চ্যানেলের মধ্যে কে কে আছে আর নিফেডিপিন, নিফেডিপিন আছে না নেই আমি এটুকু জানতে চাই। Nifedipine is not an antiarrhythmic drug. It is a calcium channel blocker, but it is not an antiarrhythmic. It is a anti-arrhythmic calcium channel blocker at the verapamil diltiazem. Now some specific PSVT তে কি ইউজ হয় অ্যাডিনোসিন। আর এবি ব্লকেজে অ্যাট্রোপিন, আইসোপ্রিনালিন। আইসোপ্রিনালিন কোন রিসেপ্টরের উপর কাজ করে? আর অ্যাট্রোপিন হ্যাঁ M1 M2 M3। M1 কোথায় আছে? M2 M3 স্মুথ মাসেল গ্ল্যান্ড। ঠিক আছে, এটা করলে আশা করি সিবিএসটা মোটামুটি কভার হয়ে যাবে। ঠিক আছে, আর কারো কিছু কোশ্চেন? সিবিএসটা থেকে কিন্তু মানে অ্যান্টি অ্যারিথমিকটাও ছেড়ে যাবে না, মোটামুটি যেন লিখতে পারো, কারণ সিবিএস থেকে একটা বড় কোশ্চেন আসবেই। আগে যেরকম দুটো বড় কোশ্চেন থাকতো তো অর করে, এখন তো একটা ক্লিনিক্যাল ফিচার আর দুটো 10 নাম্বার, মানে তিনটে সোকল্ড বড় কোশ্চেন। তার মধ্যে ধরে রাখো একটা তো আসছেই, আরেকটারও পার্ট হয়ে আসতে পারে। মানে এমন হতে পারে একটাতে এসিএআরবি দিল, আরেকটাতে হার্ট ফেলিওর দিল, একটাতে অ্যানজাইনা দিল, একটাতে ডায়াবেটিক্স দিল। ডায়াবেটিক্সটাকে যদি আলাদা ধরো তো আলাদা ব্যাপার। ঠিক আছে, একটাতে এএমআই দিয়ে দিল, একটাতে অ্যান্টি হাইপারটেনসিভ দিয়ে দিল। ক্লিনিক্যাল ফিচারগুলো ভালো করে পড়তে হবে। এএমআই দিচ্ছে, আনস্টেবল অ্যানজাইনা দিচ্ছে, লিখে দেয় ওটা, মোটামুটি মেনশন করে দেয়। আর হাইপার টেনশনেরটা, হাইপার টেনশন আর্জেন্সি এমার্জেন্সি আছে কিনা, তাহলে কোন ড্রাগ দেবে সেটা মাথায় রাখতে হবে। একটা খেয়াল রাখতে হবে যে সিভিএ পেশেন্ট, বিপি মোর দ্যান 200, হেমারেজিক না নন হেমারেজিক সেটা মেনশন করছে। হেমারেজিক বললে কি বলতে হবে? গ্লিসারিল ট্রাইনাইট্রেট কিন্তু দেওয়া যাবে না, তখন শুধু নাইট্রোফোসাইডই দিতে হবে। ঠিক আছে, আর কিছু বলো? ডায়াবেটিক্স গুলো ঠিকঠাক বুঝতে পেরেছো তো? কি কোনটা কি, কোনটা সিরোসিস অফ লিভারে দিচ্ছ, কোনটা অ্যাজ এ অ্যান্টি হাইপারটেনসিভ, কোনটা হাই সিলিং ডায়াবেটিক্স, কোনটা মাউন্টেন সিকনেসে দিচ্ছ। ঠিক আছে, চলো। So what is Parkinson disease? It is one of the most common neurodegenerative disease. Okay. What is Parkinsonism and what is Parkinson plus? Parkinsonism is a typical triad of
typical triad of TRB, that is tremor, rigidity, and bradykinesia. Okay. So this triad is called Parkinsonism. So if any disease comprised of 3 triads, they are having Parkinsonism or Parkinsonian features. Okay. And what is Parkinson plus disease? Parkinsonism plus some autonomic dysfunction. Some autonomic dysfunction. Okay. Like postural hypotension, urinary incontinence. पहले पार्किंसन, नेक्स्ट पेज जाओ. Okay. So this tremor, rigidity, and bradykinesia. Okay. So Parkinson plus is Parkinsonism plus autonomic dysfunction, like postural hypotension, urinary incontinence. Okay. Can you name some disease, Parkinson plus disease? Like MSA. Have you heard the name MSA? Multi-system atrophy. Also known as Shai-Drager syndrome. Shai-Drager syndrome. Okay. Shai-Drager syndrome. Shai-Drager syndrome. Shydrager. Shai-Drager syndrome. Okay. Next is corticobasal. ওই যে অটোনমিক সিমটমস থাকবে, কর্টিকোবেজাল ডিজেনারেশন, সিবিডি, নট সিবিএস, সরি, কর্টিকোবেজাল ডিজেনারেশন. ওকে. It is cerebral cortex. This is corticospinal tract, and this is anterior horn cell, the motor nerve, and it controlling the muscle. Okay. Now, what are the influences on this movement? One is from the basal ganglia. Have you heard the name basal ganglia? Yes. One part of basal ganglia is substantia nigra. Okay. So in substantia nigra, there is one neuron. Okay. That projected into corpus striatum. So this name corpus striatum. So substantia nigra, these are the dopaminergic neuron. Dopaminergic neuron. Okay. From this corpus striatum, another nerve. These are GABAergic neuron. Okay.
So what happens when this dopaminergic neuron sends signals to the GABAergic neuron? There will be inhibition of this neuron. So there will be slowness of the movement. তাই তো? যদি এখানে GABA বাড়ে কি হবে? This movement will reduce, increase GABA, inhibition of this movement. Okay. From cerebellum, what happened? It also controls this neuron. Okay, there will be stimulation. Okay, one is inhibition, one is stimulation. So whenever there is dopaminergic neuron activity, there will be slowness of the movement. So what happened to movement? Huh? Decrease activity, or you can say decrease movement. Okay. Decrease tone. So basal ganglia activity leads to decreased tone. Okay, and cerebellum stimulates this pathway. So there will be increased tone. Okay. So what happens? Cerebellar degeneration. If there is no input, what happens? There will be hypotonia. Okay, and in case of basal ganglia loss, there will be hypertonia. Okay, that means muscle become rigid. So what happens in Parkinson disease? There will be loss of dopaminergic neuron. Okay. Acha. So how normally dopamine is synthesized? What is dopamine synthesis in nerve ending? Who is amino acid? Tyrosine. Good. So tyrosine. Tyrosine is converted to levodopa with the help of which enzyme? Tyrosine hydroxylase. Okay. This levodopa converted to dopamine. Which enzyme? Dopa decarboxylate. Okay. Aromatic amino acid decarboxylate, or you can say dopa decarboxylase. Okay. They will act on this postsynaptic receptor. Okay. Dopamine. What happened to this dopamine that released from the presynaptic vesicle? What is the way of metabolism? It can metabolize. Yes. One enzyme is Mbbs, monoamine oxidase type B, and another is catechol O methyl transferase. Okay. They metabolize the dopamine. Okay. Direct treatment hi chole gelam. Now what are the clinical features of dopamine? Parkinson disease. So clinical features, you can classify the disease evolution stages. So one is early preclinical stage. Preclinical stage.
some features like constipation, okay, anosmia, slowness of movement, bolo, loss of sense of smell, okay, these are plus minus, থাকতে পারে নাও থাকতে পারে, ঠিক আছে। ক্লিনিক্যাল স্টেজে কি থাকবে, যে ট্রায়াড বললাম, ট্রায়াড থাকবে, ট্রেমর, রিজিডিটি, ব্র্যাডিকাইনেসিয়া, ঠিক আছে। ট্রেমর, হোয়াট ইজ ট্রেমর? These are abnormal involuntary movements, okay, due to repetitive action of agonist and antagonist muscle, okay. Different types of tremor there. In Parkinson disease, there is resting tremor, okay, resting tremor. That means tremor at rest, tremor disappears on movement, okay, resting tremor. আর কি কি ট্রেমরের নাম জানিস? One is intention tremor. Intention tremor. Yes, in cerebellar disorder, okay, like in multi-system atrophy, intention tremor. Achha, you can divide the tremor into according to movement, coarseness, or you can say fine and coarse tremor, okay. ফাইন ট্রেমার কোথায় পাস? একটা এক্সাম্পল বল, ফাইন ট্রেমার। ফাইন ট্রেমার হাইপারথাইরয়েডিজম, পড়েছিস না? হাইপারথাইরয়েডিজম, ইনক্রিজ T3 T4। আর কিসে পাবি? এসেনশিয়াল ট্রেমার, ওকে। কোর্স ট্রেমার কিসে হবে? কোর্স ট্রেমার হবে এখানে, পার্কিনসন ডিজিজ, ঠিক আছে, সেরিবেলার ডিসঅর্ডার, ঠিক আছে। রিজিডিটি, রিজিডিটি কি কি রিজিডিটি হতে পারে? হোয়াট ডু ইউ মিন বাই রিজিডিটি? রিজিডিটি মানে কি? There will be more resistance during passive movement of the muscle, okay. One is cogwheel rigidity and another is lead pipe. What do you mean by cogwheel? Cogwheels, there will be some resistance followed by slowness, resistance followed by relaxation, then again resistance followed by relaxation. During passive strain there will be then again relax, then again strong, again relax, ঠিক আছে। This type of rigidity is cogwheel rigidity, and another is lead pipe, there will be same rigidity throughout the movement, okay. So both can happen in Parkinson disease, okay. ক্লিনিক্যাল এক্সামিনেশনে কি কি পাবি? অন ক্লিনিক্যাল এক্সামিনেশন প্রথমে পেশেন্টের অ্যাপিয়ারেন্স দেখবি, অলসো কজ মাস্কড ফেস,
মার্কড স্পেসিস, এটা এক্সপ্রেশনলেস স্পেস। ওকে, সেকেন্ড ইজ, আচ্ছা চলো, গেটে কি পাবি? গেট উইল বি short shuffling gate. What do you mean by short shuffling gate? And what is a fascinating gate? দুটো একটু আলাদা। শর্ট সাপ্লিং গেট মানে কি? হ্যাঁ, আচ্ছা একটু যদি পোস্টার দেখিস, পোস্টার কেমন হবে? স্টুপিং ফরওয়ার্ড। পোস্টার যখন দাঁড়াবে কেমন দাঁড়াবে? স্টুপিং ফরওয়ার্ড দাঁড়াবে, ঠিক আছে? এলবো ফ্লেকশন, নি ফ্লেকশন, এলবো রিস্ট ফ্লেকশন, সব ফ্লেকশন এরকম করে দাঁড়াবে, ঠিক আছে? এটা স্টুপিং ফরওয়ার্ড, স্টুপ ফরওয়ার্ড পোস্টার বলা, ঠিক আছে? ডিউরিং গেট কি পাবি? শর্ট সাপ্লিং গেট পাবি। তার মানে পেশেন্টের তো একটা ইনার্সিয়া থাকবে, যখন এই মুভমেন্ট স্টার্ট করতে যাবে পারবে না, একটা ইনার্সিয়া থাকবে, ঠিক আছে? এরকম করে দাঁড়ালো, তারপর যখনই স্টার্ট করতে যাবে আস্তে আস্তে এরকম হাঁটতে থাকবে, ঘষে ঘষে পা, ঠিক আছে? শর্ট সাপ্লিং গেট। হ্যাঁ, যখন একবার স্টার্ট হয়ে গেল তখন এবার জোরে জোরে ছুটবে, ঠিক আছে? এই টাইপের হচ্ছে, তোরা নেটে দেখে নিস, খুব ভালো ভালো ভিডিও আছে। স্টুপিং ফরওয়ার্ড অ্যান্ড শর্ট সাপ্লিং, ছোট ছোট পা ফেলে হাঁটা, শর্ট সাপ্লিং গেট, ঠিক আছে? এবার সাপোজ মনে কর কোনো একটা অবস্টাকেল এলো সামনে, একটা অবস্টাকেল পড়ে আছে, পেশেন্টটা কি করবে? সেটাকে ডিঙাবে, যেই ডিঙাবে তখন এটাকে পোস্টারটা মেনটেন করার জন্য সাডেন র্যাপিডনেস অফ স্পিড হবে, স্পিড র্যাপিড হয়ে যাবে টু মেনটেন দ্য পোস্টার। এটা হচ্ছে ফেস্টিনেটিং গেট, বুঝা গেল? শর্ট সাপ্লিং গেট অ্যান্ড ফেস্টিনেটিং গেট, ওকে? আর কি হবে? যদি পেশেন্ট, অর্থাৎ পেশেন্ট হাঁটছে, বলছিস টার্ন অ্যারাউন্ড, সাইড ঘোরো, আমরা কি হবে? আমরা সঙ্গে সঙ্গে ঘুরে গেলাম, কিন্তু ওরা কি করে ঘুরবে? পারবে না, ছোট ছোট অনেকগুলো পা ফেলার পরে ঘুরবে, ঠিক আছে? সো দ্যাট উইল ডিফিকাল্ট ইন টার্ন অ্যারাউন্ড, ওকে? আর কি পাবি? এক্সামিনেশন আর কি পাবি? টোন কি পাবি? টোন, টোন বাড়বে, হাইপারটোনিয়া হবে।